দেখ একটাই চ্যাপ্টার বাকি আছে ইকোনমিক্সে, ঠিক আছে, সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা, ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারটা বাকি আছে, বাকি সব চ্যাপ্টার হয়ে গেছে। এই চ্যাপ্টার থেকেও 10 মার্কস আসবে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকেও তো হ্যাঁ 10 মার্কস আসবে, ঠিক আছে। মেনলি এখান থেকে না শর্ট কোশ্চেন আসবে, বুঝছিস, দেখলাম দেখ পুরো শর্ট কোশ্চেন আছে, 2 নম্বর আর 4 নম্বর, 6 নম্বর আসবে, 2 আর 4 আছে, 2 আর 4। এখানে কোশ্চেন আছে অনেক, বাট সাজেশন অনেক কম আছে। বলছে কি প্রথম কোশ্চেন দেখ, কি বলছে, সরকারের রাজস্বের উৎস, বলছে কি সরকারের রাজস্বের উৎস কি কি, দেখতে পাচ্ছিস কি আছে, বলছে সরকারের রাজস্বের উৎসগুলো কি কি, বলছে সরকারের রাজস্বের প্রধান উৎস কি, মানে গভর্নমেন্ট যে টাকা পয়সা জোগাড় করে, সরকার কোন কোন জায়গা থেকে টাকা পয়সা জোগাড় করে, রাজস্বের উৎস কি। একটা হচ্ছে কর রাজস্ব, কর মানে আমাদের দেশের সরকার গভর্নমেন্ট টাকা জোগাড় করে কোথা থেকে, এক তো ট্যাক্সের থেকে টাকা জোগাড় করে, এক তো ট্যাক্সের থেকে টাকা জোগাড় করে, একটা কর থেকে টাকা জোগাড় করে ট্যাক্স থেকে। আর ট্যাক্স বলতে দু রকমের ট্যাক্স হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর পরোক্ষ কর, বুঝিস তো। আমি যে ইনকাম করছি তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিই, এটাকে কি ট্যাক্স বলে জানিস তো, এটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স করে জিএসটি নাম শুনিস, জিএসটি, এই তুই ফোন কিনতে গেলি ফোনের উপর একটা জিএসটি দিই, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো সরকার প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে থেকে ট্যাক্স দেয়, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কর রাজস্ব, ঠিক আছে তো। আর কর বহির্ভূত রাজস্ব যেমন ট্যাক্স থাকবে না, ট্যাক্স থাকবে না, যেমন ধর ফি নিচ্ছে সরকার, ফি নিচ্ছে, বুঝলি, বুঝতে পারবি আমি তোকে বলছি সব, এই যে অনেক কিছু, মানে সরকার বিভিন্ন, মানে এটা তো ট্যাক্স নিচ্ছে, আবার অন্য রকম ভাবেও কিছু টাকা নেয়, খাজনা, বাড়ির খাজনা হয়, মাসুল হয়, ঠিক আছে তো, বিভিন্ন ভাবে অন্য যদি কর রাজস্ব হয়, কর বহির্ভূত রাজস্ব হয়। তাই বলছি কোশ্চেনটা কি, সরকারের রাজস্বের উৎস কি, সরকার কোন জায়গা থেকে টাকা জোগাড় করতে পারে, একটা ট্যাক্স থেকে জোগাড় করতে হয়, একটা ট্যাক্স বহির্ভূত। সরকারের রাজস্ব খাতে আয় বলতে কি বোঝায়, রাজস্ব খাতে, ওই একই কোশ্চেন, রাজস্ব খাতে আয়, সরকারের রাজস্ব খাতে আয় মানে রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে কি বোঝায়, বলতে সেই সমস্ত খরচকে বোঝানো হয় যা সরকারের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, মানে এখানে কি বলছে, এটা তো ছিল সরকারের রাজস্বের উৎস, সরকার তার রাজস্বকে, তুই বলতে রাজস্বটা, রাজস্ব মানে রেভিনিউ বলতে পারিস, ঠিক আছে, সরকার টাকাটা জোগাড় করে কোন কোন জায়গাতে, এবার টাকা জোগাড় করে কি করে, সরকার যে এই সমস্ত টাকা জোগাড় করে, টাকা দিয়ে কি করে, খরচা করে, কি খরচা করে বল, কি খরচা করে, সরকার রাস্তাঘাট করছে, সরকার স্কুল কলেজ তৈরি করছে, হাসপাতাল তৈরি করছে, এইগুলো কত টাকা পয়সা লাগবে। কে কে কিন্তু বলছে সরকার যে, সরকার কোন কোন জায়গায় খরচা করে, সরকার যে টাকা জোগাড় সরকার খরচা করবে তো, তো সরকারের রাজস্ব খাতে ব্যয় বলতে সেই খরচকে বোঝায় যা সরকারের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করতে, ঠিক আছে, জনগণের সেবা করতে, যেমন বেতন দিতে, যারা চাকরি করে গভর্নমেন্ট সার্ভিস করে তাদেরকে বেতন দিতে লাগবে, স্যালারি দিতে, পেনশন যারা রিটায়ার করেছে গভর্নমেন্ট এমপ্লয়ি, ওদেরকে পেনশন সে লাগবে, ভর্তুকি বুঝতো, সাবসিডি, সাবসিডি বুঝছি, যে আমরা গ্যাস গ্যাস রাখি না দেখবি, গ্যাস থেকে যারা গ্যাসটাকে দেখবি একটা গ্যাসের দিকে সাবসিডি দেয় 19 টাকা করে, এরকম ভর্তুকি দিতে, আরো অনেক জায়গায় ভর্তুকি দেয়, শিক্ষা খাতে সরকার খরচা করে, স্বাস্থ্য খাতে যদি আর্থিক ট্রিটমেন্ট হচ্ছে, এনআরএস ট্রিটমেন্ট হচ্ছে, এসএসকেএম ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে, এমএস ট্রিটমেন্ট হচ্ছে, অনেক খরচা হচ্ছে, তাই না, তো এই সমস্ত পরিষেবাগুলো দিতে সরকার খরচা হচ্ছে। তারপর ঋণ পরিশোধের জন্য, এবার সরকার ধরো সমস্ত কাজকর্ম করার জন্য বাইরে থেকে লোন নেয়, বাইরে থেকে অনেক বিদেশ থেকে লোন নিতে হয়, আর লোন নিলে লোনের টাকা শোধ করতে হবে না, সেখানেও খরচা করবে। এবার যে কোনো নতুন সম্পদ, যা কোনো নতুন সম্পদ তৈরি করে না বা দায় হ্রাস করে না, ঠিক আছে, এটা কোনো নতুন এই টাকা দিয়ে নতুন কোনো সম্পদ তৈরি হবে না, মানে রিসোর্স তৈরি হবে না, বলতে পারি অ্যাসেট তৈরি হবে না, বা দায় হ্রাস করে না, ঠিক আছে। সাধারণত দায় দায় লাইবিলিটি, লাইবিলিটি দায়কে বলা হয় ইংরেজি বলে লাইবিলিটি, লাইবিলিটি কমন, ঠিক আছে। এটি সাধারণত পুনরাবৃত্তিমূলক, রেকারিং এবং স্বল্পমেয়াদী খরচ, রেকারিং মানে বুঝছো, রেকারিং কাকে বলে, যেটা বারবার হয়, যেটা বারবার হয়, এটা তো এই জিনিসটা বারবার করতে থেকে একবারই করলে হয়,
এই বলতে বেতন কি একবার দেবে বারবার দিতে হবে বা রেকারিং, ঠিক আছে? এবং স্বল্প মেয়াদী খরচ যা সরকারের স্বাভাবিক কাজকর্ম সচল রাখতে অপরিহার্য। বুঝতে পারলি? এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার দু রকমের খরচা হয়। খরচা দু রকমের, একটা রেভিনিউ হয়, এখন ধর বড় একটা স্কুল তৈরি, এটা রেভিনিউ খরচা, এটা ক্যাপিটাল খরচা। স্কুল তৈরি করলো, স্কুল তো বারবার তৈরি করতে হবে না, একবার তৈরি করলে একবার তৈরি করলো। আজকে যদি তোর বাড়িটা তৈরি, তোর বাড়ি যদি বড় একটা বাড়ি, ২ তলা বা ৩ তলা বাড়ি তৈরি, এটা কি খরচা? রেভিনিউ না ক্যাপিটাল? ক্যাপিটাল খরচা। বুঝতে পারলি? ক্যাপিটাল খরচা। এটা ক্যাপিটাল খরচা যেটা একবার খরচা করা হবে, ঠিক আছে? বহুদিন ইউজ করতে পারবি। তো বুঝতে পারলি কোশ্চেনটা? সুন্দর, ইজি কোশ্চেন। ১ নম্বর পড়ালাম, ২ নম্বর পড়ালাম। ৩ নম্বর ফিসকাল ঘাটতিটা সাজেশন আর ফিসকাল ঘাটতি কাকে বলে? বলছি, বলছে সরকারের মোট ব্যয়, সরকারের মোট ব্যয় এবং ঋণ বাদে আয়। কি বলছে? সরকারের মোট ব্যয় এবং ঋণ বাদে আয় বা মোট অর্থপ্রাপ্তির পার্থক্যকে বলা হয় সরকারের আর্থিক ঘাটতি বা ফিসকাল ঘাটতি। ফিসকাল ঘাটতি কাকে বলে? সরকার যে মোট ব্যয় করল, সরকারি মোট খরচা করল এবং ঋণ বাদে আয়, ঋণ বাদে আয়। তাহলে মোট কথা জানিস এটা কি বলতে চেয়েছে? এই যে ফিসকাল ঘাটতি মানে কি বলতো? আয় থেকে ব্যয়। ফিসকাল ঘাটতি মানে কি? বল, আয় থেকে ব্যয় নাকি ব্যয় থেকে আয়? কি মনে হয়? ঘাটতি, ঘাটতি বলেছে। দেখ, আয় থেকে ব্যয় হলে ওটা ঘাটতি হয় না। ব্যয় দেখ, তুই আয় করলি ১০ টাকা আর ব্যয় করলি ৮ টাকা, এটা কি ঘাটতি হলো? তুই ১০ টাকা আয় করে ৮ টাকা খরচা করলি, ঘাটতি হলো? ঘাটতি কাকে বলে? স্যার, ১০ টাকা আয় করে, ধরুন ১০ টাকা আয় করে, ১০ টাকা আয় করলাম, করে যদি ১৫ টাকা খরচা করি, এটাকে ঘাটতি। বুঝতে পারলি ঘাটতি কাকে বলে? ঘাটতি হতে গেলে আয় বেশি হবে না খরচ বেশি হবে? আবার বলছি শোন, আবার বলছি শোন। এই দেখ, এটা হচ্ছে ১০ টাকা, এটা হচ্ছে আয়, ইনকাম, এটা হচ্ছে ইনকাম। আর ১৫ টাকা হচ্ছে খরচ। তাই তো? ১০ টাকা তুই তুই ১০ টাকা ইনকাম করলি, করে ১৫ টাকা খরচা করলি। তাহলে তোর তুই লাভে থাকলি না লসে থাকলি? লসে। তাহলে এটাকে ঘাটতি। বুঝতে পারলি? তাহলে ঘাটতি হতে গেলে ইনকাম বেশি হবে না খরচা বেশি হবে? খরচা বেশি হবে। কি লিখেছে? সরকারের মোট ব্যয়, সরকারের মোট ব্যয় মানে এটা খরচা, সরকারের খরচ। এবার ঋণ বাদে আয়। এবার ধর সরকারের আয়, দিক দিয়ে সরকারের টাকা দরকার, বাইরে থেকে লোন নিল, লোন নিলে এটাকে আয় বলে। লোন নিলে আয় বলে। তুই এই কারো থেকে লোন নিস, সেটা তোর ইনকাম না, কারণ লোন নিলে লোন টাকা কি করতে হবে? এই যে আমি তোকে পড়িয়ে তোর থেকে টাকা পাচ্ছি, এই টাকা কি তোকে ফিরিয়ে দিতে হবে? না, এটা ইনকাম। কিন্তু তোকে ধার নিই, সেই টাকাটা কি করতে হবে? তাহলে এটা কি আমার ইনকাম? লোনটাকে ইনকাম বলে। তাই বলেছে, কি বলেছে? ঋণ বাদে আয় বা মোট অর্থপ্রাপ্তির পার্থক্য। তাহলে বুঝতে পারলি, এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। তো ব্যয় এবং আয়ের পার্থক্যকে বলে ঘাটতি। বুঝতে পারলি? অর্থাৎ ব্যয় থেকে আয় বাদ দিলে, ব্যয় থেকে আয় বাদ দিলে হয় ঘাটতি বা ফিসকাল ঘাটতি। সরকার এবার ঘুরিয়ে লিখেছে কি? সরকারের মোট ব্যয় যদি ঋণ বাদে সরকারের মোট আয় বা অর্থপ্রাপ্তির পরিমাণ অপেক্ষা বেশি হয়, তাকেই বলে আর্থিক ঘাটতি বা ফিসকাল ঘাটতি। লেখাটা বড় হতে পারে, বাট তুই নিজেকে বুঝে নিতে হবে। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? ব্যয় থেকে আয় বাদ। কি বললাম? ব্যয় থেকে আয় বাদ। এবার আয় বলতে কি? ঋণ বাদে। ৩টে কোশ্চেন হলো, শর্ট কোশ্চেন। ৪ নম্বর বলছে কি? সমানুপাতিক কর ব্যবস্থা কাকে বলে আর প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে? কি বলছে? যে কর ব্যবস্থায় সকল আয় স্তরের মানুষ একই হারে কর দেয়, ঠিক আছে? যে কর ব্যবস্থা, যে ট্যাক্স সিস্টেমে সমস্ত মানুষ, সকল আয় স্তরের মানুষ একই হারে কর দেয়, ঠিক আছে, তখন তাকে বলে সমানুপাতিক। বুঝলি সমানুপাতিক কাকে বলে? সমানুপাতিক বলতে হয়েছিল আমাদের এই যে আমরা যে সোসাইটিতে বসবাস করছি, সবাই, ধর তুইও যদি 10% ট্যাক্স দিস, আমিও 10% দেবো, ও 10% দেবো, সবাই যদি একই পার্সেন্টেজে ট্যাক্স দেয়, তখন তাকে বলে সমানুপাতিক। সমানুপাতিক বুঝতে পারলি? সমানুপাতিক, সবাইকে সেম রেট দিতে হবে। আর প্রগতিশীল কাকে বলে? যে কর ব্যবস্থায় আয় বাড়ার সঙ্গে সঙ্গে করের হার বাড়ে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ। যে কর ব্যবস্থায় আয় বাড়ার সঙ্গে ইনকাম বাড়ছে, ট্যাক্সও বাড়ছে। ইনকামও বাড়ছে, ট্যাক্সের হার বাড়ছে। ধর আগে 10% ছিল, ইনকাম বেড়ে গেল এখন 12%। বুঝতে পারলি? ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্সের রেটও বাড়িয়ে দেবে। একে বলে প্রগতিশীল কর। এটি আয় বৈষম্য কমাতে সাহায্য করে।
ঠিক আছে, যেমন ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স তুই এখন তো আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট না, কমার্স আমরা আরো খুব ভালো বুঝতে পারবে, এটা অ্যাকচুয়ালি এই টপিকটা না আমরা পুরোপুরি কমার্স বেস, যেটা পুরো কমার্স বেস এটা। তো যাই হোক, আমি তোকে বলে দিচ্ছি না, ইনকাম ট্যাক্স যেমন কি, যেমন ধর আমাদের দেশের নিয়ম কি জানিস তো, কেউ যদি 2.5 লাখ টাকা ইনকাম করে গভর্নমেন্ট তার থেকে ট্যাক্স নেয়, ঠিক আছে, 2.5 লাখ টাকার উপর ইনকাম করে ট্যাক্স। আমি তোকে একটা জাস্ট রুল বলছি, কেউ যদি 2.5 লাখ টাকা ইনকাম করে, আমাদের ইনকাম করছে, ইনকাম, তাহলে গভর্নমেন্ট তার থেকে 0 টাকা ট্যাক্স দেয়, ঠিক আছে, 0%। কিন্তু যখন 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা ইনকাম করবে না, তার উপর গভর্নমেন্ট 5% ট্যাক্স দেবে। তাহলে কি বুঝতে পারলি, আস্তে আস্তে কি বুঝতে পারলি, ইনকাম বাড়ছে, বল ইনকাম বাড়ছে, ট্যাক্সের রেট কত হলো, 5 হলো। এবার ইনকাম যখন 5 লাখ থেকে 10 লাখ টাকা ইনকাম করবে আমাদের দেশে কেউ, গভর্নমেন্ট তার থেকে কত পার্সেন্ট ট্যাক্স নেবে জানিস তো, 20% ট্যাক্স নেবে। কি বললাম বুঝতে পারছিস, এটা নিয়ম। তাহলে কি বুঝতে, আস্তে আস্তে ইনকাম বাড়ছে, তো কি হচ্ছে, এটাকে বলে প্রগতিশীল কর ব্যবস্থা। তাহলে বুঝতে পারলি। আর এটা কি, তুই এটা ভালো উদাহরণ দিতে পারবি, জিএসটি উদাহরণ, এটা ইনকাম করেছি তো, বলছে এখানে যে কর ব্যবস্থায় সকল আয় স্তরের মানুষ একই হারে কর দেয়। জিএসটি ব্যাপারটা কি, তুই ভাব জিএসটি ব্যাপারটা, তুই কোনো ফোন কিনতে গেলি, তোর ফোন কিনতে গেলি, তো ফোনের উপর জিএসটি একটু সবাইকে সমান দিতে হবে, ঠিক আছে তো। কিন্তু আমি যে ইনকাম করব, আমার ইনকামের উপর ট্যাক্স, তোর ইনকামের ট্যাক্স আলাদা হতেই পারে, জিনিসটা বুঝতে হবে তো। তাহলে কি বললাম, কোনটাকে সমানুপাতিক বলে আর কোনটাকে প্রগতিশীল বলে, বুঝেছিস? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লিখেছি এটা। তার মানে 2.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকার নিচে যদি ইনকাম করে তাহলে এটা গভর্নমেন্ট ট্যাক্স এই না, ট্যাক্স নেই, ঠিক আছে। এই তোর দিদি, তো নিশ্চয়ই চাকরি বাকরি করে, ঠিক আছে, এবার চাই না কত ইনকাম করে, যদি ট্যাক্স দেয় না, ঠিক আছে, ট্যাক্স দেয় না, কি বলে বুঝছিস তো, হ্যাঁ বল। চাকরি করে। যাই হোক, মানে কেউ অনেকেই তো টিউশনই করে, তো ট্যাক্স দেয় গভর্নমেন্ট, ট্যাক্স দেয় না, ট্যাক্স একটা নির্দিষ্ট ইনকাম ক্রস করে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা পড়বো কি, ফিসকাল ঘাটতি, ঠিক আছে, ফিসকাল ঘাটতির অর্থ রূপায়ণ, মানে মনিটাইজেশন বলতে কি বোঝো, মনিটাইজেশন, এইগুলো লেখা আছে, এটা লেখা নেই, এই লেখা নেই, পরে লেখা আছে, পরে লেখা আছে। 7 নম্বরটা এই চ্যাপ্টার নিলেন, নয়টা থার্ড সেম অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, দরকার নেই। সরকারের বাজেটে রাজস্ব প্রাপ্তি কাকে বলে, অলরেডি বলে দিয়েছি, অলরেডি এই কোশ্চেনটা পড়েছি, দেখ কিন্তু আমি বলে রাজস্ব প্রাপ্তি, মানে সরকার কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করে, ইনকাম। কি বলছে, রাজস্ব প্রাপ্তি হলো যেগুলি, সেগুলি, রাজস্ব প্রাপ্তি বলতে সেইগুলিকে বলে যেগুলি যা দায়বদ্ধতা তৈরি করে না, লাইবিলিটি তৈরি করবে না, এই লাইবিলিটি তৈরি করবে না, তারপর সম্পদের হ্রাস ঘটাবে না, ঠিক আছে তো। এগুলি আবার কর রাজস্ব, যেমন ইনকাম ট্যাক্স, আয়কর, ইনকাম ট্যাক্স, জিএসটি, অকর রাজস্ব যেমন লাভ, লভ্যাংশ বিভক্ত, ঠিক আছে তো। অর্থাৎ রাজস্ব প্রাপ্তি, সরকারি বাজেটের রাজস্ব প্রাপ্তি কি, রাজস্ব প্রাপ্তি দুটো ভাবে বিভক্ত, একটা কর রাজস্ব, একটা অকর রাজস্ব। কর রাজস্ব মধ্যে কি কি পড়ছে, অকর রাজস্ব মধ্যে কি কি পড়ছে, ঠিক আছে। তারা বলছে মূলধন বাজেট, মূলধন বাজেট, এতে সরকারের মূলধন প্রাপ্তি এবং মূলধন ব্যয় অন্তর্ভুক্ত থাকে। মূলধন প্রাপ্তি দায় তৈরি করে, ঠিক আছে, মূলধন প্রাপ্তি দায় তৈরি করে, স্যার লাইনের মানে বুঝতে পারলাম, মূলধন প্রাপ্তি, তুই লোন নিলি, তুই যদি লোন নিস, লোনের টাকা শোধ করতে হবে কি হবে, এটা দায় তৈরি হলো, দায়, লোন নেওয়া হচ্ছে এক ধরনের মূলধন প্রাপ্তি, ঠিক আছে। তো মূলধন প্রাপ্তি দায় তৈরি করে, যেমন লোন, বা সম্পদ হ্রাস করে, যেমন বিনিয়োগ, ঠিক আছে, ঠিক আছে, বিনিয়োগ। এই কোশ্চেনটা পড়ে নিবি, সরকারি বাজেট রাজস্ব প্রাপ্তি বলতে কি বোঝে, সম্পদ হ্রাস করে, হ্যাঁ, সম্পদ হ্রাস করে, সম্পদ হ্রাস করে। প্রাথমিক ঘাটতি কাকে বলে, দেখ প্রাথমিক ঘাটতি কাকে বলে, এটা পড়া যাবে না, তুই আগে ফর্মুলাটা পড়, প্রাথমিক ঘাটতি কাকে, রাজস্ব ঘাটতি থেকে, রাজস্ব ঘাটতি থেকে যে সুদ ব্যয় বাদ দিস, তাহলে প্রাথমিক ঘাটতি। কি লিখেছে দেখ, তোকে রাজস্ব ঘাটতি আগে পড়ালাম, রাজস্ব ঘাটতি কাকে বলে, কি বলেছিল মনে পড়ে, ব্যয় থেকে, খরচা থেকে কি বাদ দেবো, খরচা থেকে আয় বাদ দেবো, তোর রাজস্ব ঘাটতি। ওই রাজস্ব ঘাটতি থেকে তুই সুদ, লোন নিয়েছিস, লোন নিলে কি বাদ দিতে হয়, লোন নিলে কি দিতে হয়, সুদ দিতে হয়, তুই কারো লোন নিলে সুদ দিতে হয়, তাহলে ওই রাজস্ব ঘাটতি থেকে সুদ বাদ দিবি, যেটা পড়ে থাকে তাকে বলে প্রাথমিক ঘাটতি। বলছে প্রাথমিক ঘাটতি হলো মোট রাজস্ব ঘাটতি থেকে সুদের ব্যয় বাদ দেওয়ার পর যা হয়, ঠিক আছে। এটি সরকারি ব্যয়ের মধ্যে সুদ ছাড়া অন্যান্য ঘাটতির পরিমাণ নির্দেশ করা হয়। এই হলো প্রাথমিক ঘাটতি। প্রত্যক্ষ করের দুটি গুণ, প্রত্যক্ষ কর মানে ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের সুবিধা লিখতে হবে, সুবিধা, ডাইরেক্ট ট্যাক্সের সুবিধা কি বলছে, যে এখানে লিখে প্রথমে লিখে প্রত্যক্ষ কর কাকে বলে, ভালো করে বলছি, আমি ইনকাম করেছি, আমি ইনকাম করলে গভর্নমেন্ট আমার থেকে
ইনকাম ট্যাক্স নেয়। কি বললাম বুঝতে পারলি? আমি যদি ইনকাম করি তো গভর্নমেন্ট আমার থেকে কি নেবে? ইনকাম ট্যাক্স নেবে। ঠিক আছে তো? এবার আমি আবার বলছি সবাই তো ইনকাম করে, সবার থেকে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স নেয় না। একটা নির্দিষ্ট ইনকাম আছে। ওই ইনকামটা এখন ধর আমার দেশে ধর কোনো একজন লোক 1,00,000 টাকা ইনকাম করে। থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। কেন? ইনকাম ট্যাক্স কার থেকে নেবে? যাদের ইনকাম আছে তাদের থেকে ইনকাম ট্যাক্স, মানে যাদের সেই লিমিট আছে ইনকাম, যে এত টাকার উপর যদি তুমি ইনকাম করো তখন থেকে ইনকাম ট্যাক্স নেবে। আজকে তোর ইনকাম যদি 2.5 লাখ টাকা ক্রস করে তখন ইনকাম, সবার থেকে ইনকাম ট্যাক্স নেবে না। বুঝতে পারলি কি বললাম? এখন দেখবি তার আজকে ধর আমি পড়াচ্ছি, এবার ধর আমি কোনো একটা স্টুডেন্ট ও কলেজে পড়ছে, এবার ওর খরচার জন্য 6টা স্টুডেন্ট নিচ্ছে, প্রত্যেক স্টুডেন্ট থেকে 1,000 টাকা করে মাইনে নিচ্ছে। তাহলে 6 জনকে 6,000 টাকা মাসে, তাহলে বছরে কত পাচ্ছে? 72 টাকা। গভর্নমেন্ট ট্যাক্স নেবে থেকে। ও কত কামাচ্ছে? বছরে 72 টাকা কামাচ্ছে না, কিন্তু ট্যাক্স তো নেবে না। তো কি বললাম বুঝতে পারলি? সবার থেকে ট্যাক্স নেয় না। বোঝা গেল কি বললাম? তো ডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি? ডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি? এটাকে বলে বাংলায় বলে প্রত্যক্ষ কর। আমি যদি ইনকাম করি, এই ইনকামের ট্যাক্স আমি অন্য কারো থেকে নিতে পারবো না। আমি যদি ইনকাম করি এই ট্যাক্সটা আমাকেই দিতে হবে। বুঝতে পারলি ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? অর্থাৎ দেখ, আমি বলছি ডাইরেক্ট ট্যাক্স বলছে, তো ডাইরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ কর কাকে বলে? এটা ধর আমি এটা ধর জি মানে গভর্নমেন্ট। ঠিক আছে? আমি যদি ইনকাম করি, সেই ইনকামের উপর তো একটা ট্যাক্স হয়, সেই ট্যাক্সটা আমি কাকে দেবো? এই ট্যাক্সের টাকাটা আমি ডাইরেক্ট গভর্নমেন্টকে দেবো, সরাসরি। অন্য কারো এখানে সাহায্য করবো না। বুঝতে পারলি কি বললাম? ইনকাম দেখতে কি লিখেছে? যে ব্যক্তির ওপর কর আরোপ করা হয়, তাহলে আমি ইনকাম করলাম, আমার গ্রহণ করবে কে? আরোপ করবে ট্যাক্সটা? সরকার আরোপ করবে। সেই ব্যক্তি যদি করের বোঝা বহন করে, স্যার করের বোঝা বহন করে, এই যে সরকার আমার উপর বলে কবি, তোমার 50,000 টাকা ট্যাক্স, 50,000 টাকা ট্যাক্স, ঠিক আছে 50,000 টাকা একদম, সেই 50,000 টাকা কারোর থেকে দিতে পারবো না। তোর থেকে 50,000 টাকা দিতে পারবো না। আমাকে যদি টাকাটা কার থেকে দিতে হবে? আমাকে দিতে হবে। এই টাকাটা আমি অন্য কারোর থেকে নিয়ে টাকাটা দিতে পারবো। বুঝতে পারছি কি বললাম? কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স যখন প্রফিট করতে হবে, যে ইনডাইরেক্ট অন্যের থেকে নিতে পারবো। যেমন দেখেন তোকে বলি, আমি একটা ফোনের দোকান খুলেছি, তুই আমার দোকানে ফোন কিনতে এসেছিস, ঠিক আছে? ফোনটার দাম ধর ভালো ফোন 30,000 টাকা দাম, ঠিক আছে? 30,000 টাকা ফোনটার দাম 30,000 টাকা, ঠিক আছে? এইবার তুই ফোন কিনতে গেলে ফোনের উপর জিএসটি দিতে হয়, জানিস তো? ফোনের উপর 18% জিএসটি, 18%। 30,000 এর উপর 18%, 3,854, 5,400 টাকা তোর থেকে জিএসটি। তোর বিল করলো কত জানিস তো? 30,000 টাকা ফোনের দাম আর 5,400 টাকা জিএসটি। তাহলে তোর থেকে কত নিল জানিস তো? 35,400। দেখেছিস তো ফোন কিনতে গেলে এরকমই বিল হয়, 35,400 টাকা। তার মানে এই 30,000 টাকা, এই 30,000 টাকা আমার, এই 30,000 টাকা আমার, এই 30,000 টাকা আমার টাকা। আর এই 5,400 টাকার টাকা গভর্নমেন্টের টাকা। তার মানে আমি তোর থেকে 35,000 টাকা নিলাম, নিয়ে আমার মানি ব্যাগে বা আমার ক্যাশ বক্সে 30,000 টাকা ঢোকালাম, বাকি 5,400 টাকা নিয়ে গভর্নমেন্টকে দিয়ে দিলাম। তার মানে এই টাকাটা কি আমি আমার পকেট থেকে দিলাম? আমার মোবাইল তো আমি পকেট থেকে দিলাম, আমি কার পকেট থেকে দিলাম? তোর পকেট থেকে টাকা নিয়ে গভর্নমেন্টের পকেটে। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বোঝাটা কাকে বহন করতে হয়? যে কিনছে, কাস্টমারকে বিয়ার করতে। বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তাহলে এখানে কি? হ্যাঁ, হ্যাঁ। না, কোনো অন্যায় নেই। এটা অন্যায় নয়। এটা কোনো অন্যায় নয়। এটা কেন অন্যায়? এটা কোনো অন্যায়। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? এটা হচ্ছে এই ট্যাক্স, এই ইনডাইরেক্ট ট্যাক্স কখনো তুই ফাঁকি দিতে পারবি না। ফাঁকি এটা দিতে পারবি, ডাইরেক্ট ট্যাক্স ফাঁকি দিতে পারবি। এখন তো কত মানুষ ইনকাম করে। তুই দেখ আমার পাড়ায় কত লোক প্রচুর টাকা ইনকাম করে। সবাই ট্যাক্স দেয়। সবাই ট্যাক্স দেয়। যে এমন আমার পাড়ায় তো অনেক লোক আছে 2.5 লাখ টাকার উপর ইনকাম করে। ট্যাক্স দেয়? সবাই ট্যাক্স দেয়। হ্যাঁ, 2.5 লাখ ইনকাম তো বছরে 2.5 লাখ টাকা, মাসে না, বছরে। সেরকম তো প্রতি, তুই তোর বাড়ির আশেপাশে কত মুদিখানা দোকান আছে, একটা চায়ের দোকানেই তো 2.5 লাখ টাকার উপর ইনকাম হয়ে যায়। ট্যাক্স দেয় না। ফাঁকি দিতে পারে। ডাইরেক্ট ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। যে এই ট্যাক্স কোনো মতে ফাঁকি দেওয়া যাবে, দেওয়াই যাবে না, জায়গাই নেই ফাঁকি। বুঝতে পারলি তো? সরকার এটাই চাইছে, যে সরকারও জানে যে এই ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স সবাই আমাকে ফাঁকি দেবে, কিন্তু এটা ফাঁকি দিতে পারবে না। এই জন্য সরকার এর উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? এটা তো সরকার সবচেয়ে বেশি টাকা কামাচ্ছে ইনডাইরেক্ট জিএসটি থেকে, প্রচুর টাকা কামাচ্ছে জিএসটি। ঠিক আছে তো? এইগুলো হচ্ছে আমরা, এইগুলো টপিক, এগুলো আমরা কমার্সে আমরা ডিটেলসে এগুলো একটা চ্যাপ্টার আছে। এই যে তোকে বললাম না ডাইরেক্ট ট্যাক্স, এই ডাইরেক্ট ট্যাক্স নিয়ে দেখ, এর তো ডাইরেক্ট ট্যাক্স এর বই, এগুলো সব একটা বই, ডাইরেক্ট ট্যাক্স শুধু একটা বই, শুধু এটা ছোট একটা বই বিশাল বড় বই। ঠিক আছে? ডাইরেক্ট ট্যাক্স এর বিশাল বড় কনসেপ্ট আছে ডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে। শুধু একটা ছোট বই, এটা একটা পার্ট, এরকম প্রচুর বই আছে ডাইরেক্ট ট্যাক্স এর। হ্যাঁ, তো যাই হোক,
আমাদের কলেজে আছে ডাইরেক্ট ট্যাক্স বিশাল বড় সিলেবাস। এই ডাইরেক্ট ট্যাক্সের একটা পার্ট ইনকাম ট্যাক্সের উপর পড়াশোনা হয়, বুঝতে পারলি তো? বড় বড় লেভেলে চাকরি হয় হ্যাঁ, ইনকাম ট্যাক্সের অফিসার তৈরি হয়। তো অনেক কিছু জানার আছে এগুলো, অনেক কনসেপ্ট এগুলো। তো দেখ কি বলছে এটা বুঝতে পারলি তো? তো প্রত্যক্ষ কর কাকে সুবিধা কি কি? এই বাংলা লেখাগুলোই আমার মানে অস্বস্তিকর লাগে। এগুলো ইংলিশ পড়ি কি দেখছি এটা? আচ্ছা দেখ, এই প্রত্যক্ষ করের কিছু সুবিধা আছে, জাস্ট একবার দেখে নিবি। প্রত্যক্ষ কর সামর্থ্যের নীতির উপর প্রতিষ্ঠিত, ব্যয় সংক্ষেপের কানুন কার্যকর হয়, নিশ্চয়তার কানুন কার্যকর হয়, স্থিতিস্থাপকতার কানুন কার্যকর হয়, আয় বৈষম্য কমাতে সাহায্য করে। এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা বেশি বোঝানোর পয়েন্ট, আয় বৈষম্য কমাতে সাহায্য করে। আমাদের দেশে যারা গরিব তো খুব গরিব, আর যারা বড় লোক তো খুব বড় লোক, এই এই যে ভেদাভেদটা কমানোর জন্য সরকার ইনকাম ট্যাক্স নিয়ে এসেছে। এই তাও অনেকটা চেষ্টা করা হয়েছে এই ভেদাভেদটা কমানোর জন্য, ঠিক আছে তো? এই ভেদাভেদটা কমানোর জন্য যারা বড় লোক তাদের থেকে ট্যাক্সের টাকাটা নিয়ে ওই গরিবদের মধ্যে মেটে দেওয়া হচ্ছে, গরিবদের মধ্যে মেটে দেওয়া হয়। এইটা আর যদি যারা বড় লোক তাদের থেকে ট্যাক্সের টাকাটা না নেওয়া হতো, তাহলে তো ওরা তো এই টাকাটাতে তো ওরা তো আনলিমিটেড হতো, তাদের জিনিসপত্রের দাম আনলিমিটেড বেরিয়ে যেত, ঠিক আছে তো? তো কিছুটা মানে আয় বৈষম্য কমানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? আয় বৈষম্য কমাতে সাহায্য করে, নাগরিক চেতনা বাড়াতে সাহায্য করে, উৎপাদনশীলতার কানুন কার্যকর হয়, সামর্থ্য অনুযায়ী ধার্য করা ন্যায্য কি, ঠিক আছে? তোমার যা সামর্থ্য সেই অনুযায়ী কর সাহায্য করা হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে, হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়তে সাহায্য করে ট্যাক্স। জিনিসপত্রের দাম এখানে মুদ্রাস্ফীতি বাড়তে না, সরি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, মানে জিনিসপত্রের দাম যাতে খুব বেড়ে না যায় তার জন্য কিন্তু এটা সাহায্য করে। দেখ আজকে তোর হাতে প্রচুর টাকা থাকলেই কিন্তু আমরা বলেছিস না চাহিদা মুদ্রাস্ফীতি, তারপরে ব্যয় বৃদ্ধির মুদ্রাস্ফীতি। আজকে অনেকের কাছে প্রচুর টাকা আছে কিন্তু মানে প্রোডাকশনই নেই, মানে সাপ্লাই নেই গো, সেক্ষেত্রে কি করবে? জিনিসের দাম কি করে তখন বাড়িয়ে দেয়। সরকার থেকে লোকের হাতে টাকাটা কমাতে হবে, টাকাটা কমালে তো চাহিদা থাকবে না। তারপর যে মুদ্রা নিয়ন্ত্রণ সাহায্য, কালো টাকার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। অবশ্যই কালো টাকার পরিমাণ নিয়ন্ত্রণ সাহায্য, কালো টাকা মানে ব্ল্যাক মানি। আজকে কেউ ইনকাম করলো, ও যদি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাহলে ওটা হলো হোয়াইট মানি, তাকে বলে হোয়াইট মানি, ট্যাক্স দিলে হোয়াইট মানি। কিন্তু তুই ইনকাম করলি, আজকে তুই ধর কেউ এরকম প্রচুর আছে 30 লাখ টাকা ইনকাম করলো বছরে, গভর্নমেন্টকে বললো না না আমি 30 লাখ টাকা ইনকাম করিনি, আমি 10 লাখ টাকা ইনকাম করেছি, দেখিয়ে দিল। তো সরকার থোড়াই জানতে চাই ব্যাপারটা বলছে। এখন অনেক রেস্ট্রিকশন হয়েছে, এখন সরকার ধরতে পারছে, আগে তো ধরতেই পারতো না, আগে তো ধরাই যেত না, এখন তবু কিছু ধরা যাচ্ছে। ধর একজন লোক দ্বারা যে ধর তোর বাড়ির নিচেই যে মুদিখানা দোকান আছে, তো সব টাকা কি অনলাইনে, সব টাকা কি অনলাইন, মানে যে ফোন পে জিপে তে ঢোকে দোকানে টাকা ঢোকে না, তো অনেক তো ক্যাশেও টাকা ঢোকে, তো ক্যাশের টাকা সরকার জানে, অনলাইন ধরলে সরকার জানতে পারে অনলাইন হচ্ছে, কিন্তু ক্যাশে টাকা ঢুকলে কি করে বুঝবে? অনেক দোকানদার তো বলে আমাকে ক্যাশে পেমেন্ট করো, ক্যাশ, তাহলে তো সরকার জানতে পারবে ক্যাশের খবরটা, ব্যাপারটা বলতে পারি তো? তো এই করে তো কত কিছু হয়। ও 30 লাখ টাকা ধর, ও 30 লাখ টাকা তোর কি করলো, 30 লাখ টাকা কামালে বসে দেখি দিল 10 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকা তো কি দিয়ে দিল, 20 লাখ টাকা ব্ল্যাক মানি হয়ে গেল, 20 লাখ টাকা তো ব্ল্যাক মানি হয়ে গেল, 10 লাখ টাকা ট্যাক্স দিল, 10 লাখ টাকার উপর হোয়াইট মানি হলো। কি বললাম বুঝতে পারি তো? তাই কি বলছি, এটা কালো টাকার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সরকার ভালো মতন জানে যে কেউ ইনকাম ট্যাক্স দিতে চায় না, আজকে কেউ ইনকাম করে গভর্নমেন্টকে ট্যাক্স কেউ দিতে চায় না, আমি ইনকাম করে আমি কেন গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, অনেকেই চায় না ট্যাক্স দিতে। তো সরকারও ভালো মতন বোঝে, সরকার এই জন্য আস্তে আস্তে কি করছে, জিএসটি থেকে ফোকাস করছে। চলো তুই যদি ইনকাম করিস, ইনকাম করলে কোনো না কোনো জায়গায় তো টাকাটা খরচা করবি, ইনকাম করে তো খরচা করবি, তো ওই টাকাটা তুই যে টাকাটা কামালি ওর উপর তো আমাকে ট্যাক্স দিলি না, চল আমি তুই যে খরচা করি খরচের উপর ট্যাক্স তুলে দেবো। খরচা তো করবি, ইনকাম করলি খরচা তো ওইখান থেকে টাকা তুলবো, ওখান থেকে আমি টাকা তুলে দেবো, ঠিক আছে? দেখ এটা ওটা অসুবিধা হলো, ওটা তো শর্ট কোশ্চেন, একটু এইভাবে সুবিধা হলো। কি বলছে, বলছে কি কর, এখানে দেখ কি বলেছে, এখানে লিখে কর সংগ্রহের নিশ্চয়, সরকার কোন বিশেষ ব্যক্তি বা শ্রেণীর আয়ের উপর নিশ্চিতভাবে ইনকাম ট্যাক্স সংগ্রহ করতে পারে। সরকার মানে গভর্নমেন্ট কোনো একজন ব্যক্তি বা কারোর আয়ের উপর ইনকাম ট্যাক্স সংগ্রহ করতে পারে। সরকার বলবে গভর্নমেন্ট কোনো বিশেষ ব্যক্তি বা কোনো শ্রেণীর আয়ের উপর
তার যদি আয় থাকে তাহলে করতে হবে। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যেহেতু কর প্রদান বাধ্যতামূলক তাই কর সঙ্গে নিশ্চয়তা থাকে। মানে ডাইরেক্ট ট্যাক্সের সুবিধা কি, যে আমি ট্যাক্স তো কালেক্ট করতে পারবোই। ডাইরেক্ট ট্যাক্সের একটা বড় সুবিধা, ট্যাক্স কালেক্ট করা যাবে। কেন ট্যাক্স কালেক্ট করা যাবে? তো ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। ঠিক নিশ্চয়তা। যথার্থ মাপকাঠি বলছে ডাইরেক্ট ট্যাক্স যেহেতু বেশি আয় সম্পন্ন ব্যক্তির উপর পড়ে, তাই এই প্রকার কর এবিলিটি টু পে নীতির উপর প্রতিষ্ঠিত। এবিলিটি টু পে মানে বুঝতে, এবিলিটি টু পে মানে এবিলিটি মানে কি, সামর্থ্য। ডাইরেক্ট ট্যাক্স কারা, সবাই তো ডাইরেক্ট ট্যাক্স দেবে না, বারবার বলছি। দরিদ্র শ্রেণী বা কম আয়ের ব্যক্তিগণ এই কর থেকে অব্যাহত পায়। যারা গরিব মানুষ তাদের কি দিতে হবে ডাইরেক্ট ট্যাক্স? না, গরিব মানুষদের ডাইরেক্ট ট্যাক্স দিতে হয় না, কারণ ওদের তত ইনকামই নেই, কি করে ডাইরেক্ট ট্যাক্স দেবে? বেশি রাজস্ব সমাজের। আরেকটা কথা, সরকার, আমাদের দেশের সরকার সবচেয়ে বেশি টাকা কামায় ট্যাক্স থেকে, সবচেয়ে বেশি টাকা কামায় ট্যাক্স থেকে, সবচেয়ে বেশি টাকা কামায় ট্যাক্স থেকে। ঠিক আছে, সমাজের প্রতিষ্ঠিত বিত্তমান মানে বড় লোক বলতে পারিস, বড় লোক মানে খুব বড় লোক, লাইন আমার বিত্তমান বড় লোক, ধনী মানুষ, এদের ওপর আয় কর মানে ইনকাম ট্যাক্স, সম্পদ কর, ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে, মুনাফা কর, প্রফিট ট্যাক্স প্রভৃতি আদায় করা হয়, প্রভৃতি আদায় করা হয়। এতে এখানে ডিফারেন্স এটা করতে হচ্ছে, যখন যে আমরা পড়াই ট্যাক্সেশনে, আমাদের ডাইরেক্ট ট্যাক্স একটাই, ইনকাম ট্যাক্স, ওটাই মেন ডাইরেক্ট। আগে আগে না সম্পদ কর ছিল, এখন সম্পদ তুলে দিয়েছে, সম্পদ কর তুলে দিয়েছে, সরকার বলে না দরকার নেই সম্পদ কর, ওর জায়গায় অন্য কিছু নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আগে সম্পদ কর ছিল, সম্পদ মানে কি, তোর প্রপার্টি, যদি প্রপার্টি যদি এত লাখ টাকার বেশি হয়, আগে এরকম ছিল 30 লাখ টাকা, প্রপার্টি 30 লাখ টাকার বেশি হয় তাহলে গভর্নমেন্ট 1% ট্যাক্স নেয়। ঠিক আছে, ও তুলে দিয়েছে। মেইনলি এখন বলতে ডাইরেক্ট ট্যাক্সের একটাই বলি, আয়কর। কারণ সমাজের এই শ্রেণী সমাজ থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করে বা আদায় করে, তাই তারা দিতেও সমর্থ হয়। বেশি রাজস্ব মানে বুঝিস তো, যারা সমাজের ধনী ব্যক্তি, আম্বানি, বুঝিস তো, আম্বানি বল, সঞ্জীব গোয়েঙ্কা, আদানি, বুঝিস তো, এই যে এরা এরা কি সমাজের ধনী মানুষ, প্রচুর টাকা কামায়, এরা বিভিন্ন সুযোগ সুবিধা পায়, তো এদেরকে তো ট্যাক্স দিতেই হবে। তাই তো বলেছি এখানে বেশি রাজস্ব, এবং এদের থেকে যে ট্যাক্সটা নেবে কম কম ট্যাক্স হবে, এদের ট্যাক্স কম হবে। এ তো কয়েক মানে শাহরুখ খান তো কত কোটি টাকা ট্যাক্স দেয়, কোটি কোটি টাকা ট্যাক্স দেয় এরা, বুঝলে, কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, এদের এত ইনকাম, কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, বুঝতে পারলি তো, কোটি কোটি। যারা চাকরি করে তাই তোকে বলছি, কেউ যদি বছরে 10 লাখ টাকা ইনকাম করে, ট্যাক্স 1 লাখ টাকার উপর ট্যাক্স, আরো অনেকে করে দেখাবো এগুলো। ঠিক আছে, প্রচুর টাকা ট্যাক্স দিতে হয়। সম্প্রসারণমূলক নীতি প্রয়োগ, ঠিক আছে, প্রত্যক্ষ ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ক্যানন অফ ইলাস্টিসিটি, সম্প্রসারণশীলতা নীতি প্রয়োগ করা সম্ভব। ঠিক আছে, অর্থাৎ ইকোনমিক্সে ইনফ্লেশন দেখা দিলে ডাইরেক্ট ট্যাক্সের হার বাড়িয়ে, ডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে, বা মন্দা দেখা দিলে ডাইরেক্ট ট্যাক্সের হার কমিয়ে ইকোনমিক্সের স্থিতিশীল আনা। তাহলে কি বুঝিস তো, এটা কি বলেছে, ধর যদি ইনফ্লেশন দেখা দেয় না, তখন কি করবে, ট্যাক্সের রেট বাড়িয়ে দেবে, আর ডিফ্লেশন দেখা দিলে ট্যাক্সের রেট কমিয়ে দেবে। এইভাবে করা হয়। বুঝতে পারলে কেন করা হয়? কারণটা বুঝেছিস কেন করা হলো? জিনিসপত্রের দাম যদি প্রচুর বেড়ে যায়, তখন সরকার ট্যাক্স বাড়িয়ে দেবে, তাহলে একটা স্টেবল জায়গায় চলে যায়। আর জিনিসপত্রের দাম যদি কমে যায়, ঠিক আছে, জিনিসপত্রের দাম যদি কমে যায়, তখন কি করবে সরকার, ট্যাক্সটা কমিয়ে দেবে। এটা এই পয়েন্টটা তোকে আগেই বললাম, আরে জিনিসের দাম যদি বেড়ে যায়, জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, ঠিক আছে, জিনিসের দাম বেড়ে দিলে প্রত্যক্ষ করের আর বৃদ্ধি করবে, মানে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্সের রেটটা বাড়িয়ে দেবে, ইনকাম ট্যাক্স রেট বাড়িয়ে দেবে। ইনকাম ট্যাক্স আজকে তোর হাতে যা টাকা ছিল, ঠিক আছে, এখন ইনকাম ট্যাক্স রেট বাড়িয়ে দেয়। ধর আজকে ধর সাপোজ ধর ইনকাম ট্যাক্স ছিল 10%, তোর কাছে 100 টাকা ছিল, 100 টাকা ইনকাম করিস, 10%, তার মানে কি সরকারকে 10 টাকা ট্যাক্স দিয়ে দেবে, তাহলে তোর হাতে কত থাকলো, 90 টাকা। এখন ধর 100, এখন 10% 20% ট্যাক্স করে দেয়, তাহলে কত, 20 টাকা, তাহলে তোর হাতে থাকবে কত, 80 টাকা। আগে যেখানে 90 টাকা খরচা করছিলি, এখন ছিল 80 টাকা। বুঝতে পারলি তো, আগেকার 90 খরচা হচ্ছিল, এখন সেখানে 80 টাকা খরচা হবে। তাহলে বুঝতে পারলি, ট্যাক্স রেট বাড়িয়ে দিলে জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে না, জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে, তখন এই কাজটা হবে। না হলে যারা বড় লোক, তাদের কাছে প্রচুর টাকা থাকবে, ওরা তো কিনে নেবে, ওদের টাকার পয়সার সমস্যা হবে। তাই এখানে কি হচ্ছে, তাই আগে বললাম আয় বন্টনের বৈষম্য, প্রত্যক্ষ করের বোঝা বাড়িয়ে, ডাইরেক্ট বোঝা বাড়িয়ে ধনী শ্রেণীর আয় ও সম্পদ কমানো যায়।
ডাইরেক্ট ট্যাক্সের রেটটা বাড়িয়ে, অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে একটা ওই বৈষম্য করা যাবে, হেভস অ্যান্ড হ্যাভ নটস, ঠিক আছে। দ্য রিচ শুড পে মোর ট্যাক্স দেন দ্য পুয়ার, গরিব মানুষের তুলনায় ধনী মানুষরা বেশি ট্যাক্স দেবে, ঠিক আছে। এই সমতা নীতি ক্যানন অফ ইকুয়ালিটি কার্যকর করা হয়। উৎপাদনশীল, এই সমতার নীতি, ক্যানন মানে নীতি, প্রিন্সিপালে কথা বলছে। উৎপাদনশীলতা, ঠিক আছে। উৎপাদনশীলতা প্রত্যয় করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুবিধা। একটি দেশ যত সমৃদ্ধশালী হয়, তাই প্রত্যয় করের পরিমাণ বাড়ে বা রাজস্ব বাড়বে, ঠিক আছে। আর আদায়ের সুবিধা, ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্স, এটাকে বাংলায় ইংলিশ বলে ইনকাম ট্যাক্স, এটাকে ইংলিশ বলে প্রফেশনাল ট্যাক্স। অনেক সময় চাকরিজীবীদের বেতন থেকে কেটে নেওয়া হয়, ঠিক আছে। তাছাড়া অন্যান্য প্রত্যক্ষ কর আদায়ে বেশি ব্যয় সংকোচ ঘটে। এই দেখ আদায়ের সুবিধা কি, ট্যাক্সের টাকা আদায় করতে সুবিধা হয়। তাহলে আজকে ধর আমি একটা টিসিএস বলবো, স্যার একটা বড় রিলায়েন্স কোম্পানি জব করছি, ধর মাসে মাইনা ধর আমার 70,000 টাকা করে, ঠিক আছে। তো এবার প্রতি মাসে মাইনা আছে না, তার থেকে আমার কোম্পানির মালিক রিলায়েন্স কোম্পানি ওর থেকে কিছু টাকা কেটে নেবে, মানে আমি যে প্রতি মাসে, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ আমার যে ইনকাম 70,000 টাকা প্রতি মাসে কামাই, তার মধ্যে থেকে কিছু টাকা কেটে নেবে ট্যাক্স। তার জন্য একটা হিসাব করে এত টাকা ট্যাক্স কাটবে, প্রতি মাসে কাটবে, পুরো যত টাকা কাটবে সেই টাকাটা গভর্নমেন্টকে জমা করবে, এটাকে ইনকাম ট্যাক্স বলে। যারা চাকরি করে তাদের সঙ্গে কথা বলে জানতে পারবি যে টিডিএস বলে ভালো বলো, তোমাদের প্রতি কত করে টিডিএস কাটে। টিডিএস এর ফুল ফর্ম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তুমি যে কামাচ্ছে তার থেকে ট্যাক্স কাটছে, ট্যাক্স কেটে মালিক ট্যাক্স কেটে গভর্নমেন্টকে জমা করে, ঠিক আছে। তাহলে এটার কোনো আদায় করতে অসুবিধা হবে না, ফটাফট আমি এই মাসে চাকরি করলাম, মাইনে যা পেলাম ওর থেকে ট্যাক্স কেটে গেল, ঠিক আছে, ট্যাক্স কেটে গেল। তো এটাই বলছে, তো এটা আদায় করতে খুব সুবিধা, কারণ তুই মাইনা পাবি, ট্যাক্স কেটেই তুই মাইনাটা তোর হাতে ঢুকবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখ স্যার, সব কোম্পানিতে সবার কিন্তু এভাবে কাটে না। এবার দেখ দেখতে হবে সেই কোম্পানিতে কতজন লোক চাকরি করে, ডিপেন্ড করে, কারণ ডিপেন্ড করে কোম্পানিটা যদি বড় হয় তাহলে, ছোটখাটো কোম্পানি দেখতে হয়। হ্যাঁ ছোট একটা দোকান, নাগের বাজারের মধ্যে একটা দোকানে চাকরি করলি, তো ওরকম জায়গায় হবে না, একটা লিমিটেশন থাকে যে তোর সেই সিস্টেমটা আছে, সেই সিস্টেম থাকতে হবে। সচেতনতা বৃদ্ধি, করদাতা মানে আমি ট্যাক্স দিই, তো আমি তো করদাতা। প্রত্যক্ষ কর দেওয়ার সময় সরকার কিভাবে কোন খাতে অর্থ ব্যয় করছে সে সম্পর্কে সংবাদপত্র বা রেডিওর মাধ্যমে জানতে আগ্রহী, ঠিক আছে। তাহলে করদাতা মানে ডাইরেক্ট ট্যাক্স দেওয়ার সময় সরকার কিভাবে কোন খাতে অর্থ ব্যয় করছে, আমি ট্যাক্স দিচ্ছি সরকারকে, আমি জানতে চাইবো না সরকার এই ট্যাক্সের টাকাটা কোথায় খরচা করছে, সরকার কোথায় খরচা করছে ট্যাক্সের টাকাটা, নাকি সরকার নিজে খেয়ে দিচ্ছে টাকা পয়সা, ওটা বুঝতে পারি তো, টাকা উড়িয়ে ফেলছে, কি করছে সরকার ট্যাক্সের টাকাগুলো নিয়ে, সেটা জানতে চাইছি। হ্যাঁ বল, জনগণের কল্যাণ করছে। হ্যাঁ সেটা কি করছে, কোন খাতে অর্থ ব্যয় করছে সে সম্পর্কে সংবাদপত্র মানে নিউজ বা রেডিওর মাধ্যমে জানতে আগ্রহী হবে। যে সরকার কোথায়, এই যে ভোট হলে কি করবে, রাস্তা করছে, ভোটের সময় কি করে, রাস্তা করে, ট্রেন করে, এই বড় বড় ব্রিজ তৈরি করে, বড় বড় ব্রিজ, ওই টাকাটা কোথা দিয়ে হচ্ছে, ব্রিজ তৈরি করে। এই যে ধর এই মাঠটা হলো না, এই মাঠটা দেখতে পাচ্ছি, এই মাঠটা হয়েছে স্টেডিয়াম, হয়েছে স্টেডিয়ামটা কিসের টাকা, কার টাকা স্টেডিয়াম, সরকারের টাকা দিচ্ছে। কি বললাম বুঝতে পারছিস তো, এইগুলো সরকারের টাকা, এই টাকা ট্যাক্সের টাকা দিয়ে এগুলো করা হয়। স্টেডিয়াম আছে। স্টেডিয়াম কবে হয়ে যায়? অমল দত্ত কিরাঙ্গন। যাই হোক, সরকারি ঋণ কাকে বলে, গভর্নমেন্ট ডেট কাকে বলে, সরকার কর্তৃক কি লিখেছে, সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্প, পরিষেবা, অবকাঠামোর ব্যয় মেটাতে বিভিন্ন উৎস থেকে নেয়া ধার বা তহবিল, যা বন্ড বা অন্যান্য সিকিউরিটি ইস্যু করে সংগ্রহ করা হয় এবং নির্দিষ্ট সুদ ফেরত দিতে হয় যখন সরকারের ব্যয়ের চেয়ে কম হয়। যখন ব্যয়ের চেয়ে কম হয় তখন এই ঘাটতি পূরণের জন্য সরকার এই ঋণ গ্রহণ করে। সরকার মানে কি, গভর্নমেন্ট লোন নেয়, জানিস তো, গভর্নমেন্ট লোন নেয়। কখন লোন নেবে, এখন ধর সরকার গভর্নমেন্ট লোন নিতে হয়। আজকে ধর গভর্নমেন্ট ভাবলো যে আমি এই বছর আমি এত টাকা জোগাড় করতে পারবো, ট্যাক্স বা বিভিন্ন খাত থেকে আমি এই টাকাটা জোগাড় করতে পারবো, তো তারপর তো আমাদের শর্টেজ পড়ছে, তখন সরকার লোন করবে। তাহলে সরকার কখন লোন করে, ঘাটতি হলেই লোন নেয় না, বুঝতে পারলি, কখন লোন নেবে, আজকে তুই ধর ফ্যামিলি চালাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ, না ছাপানো ওইভাবে ছাপাতে পারে না, একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, তার বাইরে ছাপাতে পারে, ঠিক আছে। তো ছাপালো ওইভাবে, যখন তুই ইয়ে চ্যাপ্টার পড়েছিলি, মানি পড়েছিলি, তো ওইভাবে ছাপাতে পারবে না। তো দেখ এখানে কি বলেছে,
ঘাটতি পূরণ হলে, ঘাটতি, এই ঘাটতি আছে না, এই যে ঘাটতি, এই যে কোথায় গেল, আমি সেটাই এই বলছিলাম সরকারের আয় যদি ব্যয়ের চেয়ে কম হয়, আজকে সরকারের আয় যদি কম হয়, আজকে সরকারের যত টাকা ইনকাম, ধর সাপোজ ধর বাজেট প্রতি বছর না, বাজেট পেশ হয়ে যায় আগামী বছর কত টাকা খরচা হতে পারে, বললো এত হাজার কোটি টাকা খরচা হতে পারে আমাদের দেশে। এবার দেখতে হবে যে এত টাকা খরচা হতে পারে, এবার কত টাকা তুলতে পারবে সরকার। হ্যাঁ, দেখা গেল সাপোজ ধর 1000 কোটি টাকা খরচা হবে, সরকার তুলতে পারবে 750 কোটি টাকা তুলতে পারে। তাহলে কত টাকা কম তুলবে, 250 কোটি টাকা। তাহলে 250 কোটি টাকা মার্কেট থেকে লোন করতে হবে, বাইরে লোন করবে। এটাই হচ্ছে গভর্নমেন্ট, বুঝতে পারি তো কখন লোন করে, বুঝি লোনটা কখন করে, যে মোট কথা আয় যদি কম হয় তখনই লোন করবে। লিমিটটা তো হচ্ছে যে আপনি টাকাটা চাইতে পারি লিমিটেড। টাকা ছাড়ার এখানে কোনো প্রশ্নই উঠছে, টাকা ছাড়ার প্রশ্ন আগের চ্যাপ্টারে হয়ে গেছে। তো এখানে দেখ কি বলছে, গভর্নমেন্ট লোন কি হলো, সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্প, পরিষেবা, অবকাঠামো ব্যয় মেটাতে। তো এইগুলো কোথা থেকে টাকা জোগাড় করতে, জনগণ, ব্যাংক, বিদেশি সরকার, ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা তোকে পড়তে হবে, গভর্নমেন্ট লোন। গভর্নমেন্ট বাজেট কাকে বলে, একটি আর্থিক বছরের শুরুতে, মানে একটা বছরের শুরুতে আগামী 1 বছর সরকারের সম্ভাব্য আয়, এটাই তো বললাম কিছুক্ষণ আগে। আমাদের দেশে জানিস বাজেট পেশ হয়, জানিস প্রতি বছর কবে বাজেট পেশ হয়, জানিস কোন তারিখে বাজেট পেশ হয় আমাদের দেশে? 1 তারিখ। কোন মাসের 1 তারিখ? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাজেট পেশ হয়, ঠিক আছে। এই বাজেটটাকে বলে ফাইন্যান্স বাজেট, অর্থ বাজেট। এই বাজেটটা কে পাস করে? আমাদের দেশের অর্থমন্ত্রী। আমাদের দেশের অর্থমন্ত্রী না, সীতারামন তো সবসময় অর্থমন্ত্রী থাকবেন সাধারণ। এখন আমাদের দেশের অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন, তিনি ম্যাডাম বাজেটটা পেশ করে, ঠিক আছে। তো বাজেটে কি হয়, আগামী 1 বছর দেশ কোন কোন জায়গায় কত কত টাকা খরচা করতে পারে এবং কোন কোন জায়গা থেকে টাকাটা ইনকাম হতে পারে, এই নিয়ে একটা প্রস্তাব রাখা হয়, এটাই হচ্ছে বাজেট। এটা গভর্নমেন্ট বাজেট। কি লিখেছে, একটি আর্থিক বছরের শুরুতে আগামী 1 বছরের, ভালো করে শোনো, আগামী এই বছর না, পরের বছরে সরকারের সম্ভাব্য আয়, দেখ কি বলছে, সম্ভাব্য আয়, সম্ভাব্য, অ্যাকচুয়াল, সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়, মানে প্রস্তাব দেওয়া যে ব্যয়টা হবে, এর যে হিসাব সরকার লিখিতভাবে প্রদান করে থাকে, তাকে বলা হয় গভর্নমেন্ট বাজেট। বুঝতে পারলি কি বললাম, গভর্নমেন্ট বাজেট কি, আগামী 1 বছর কি হবে, এই দেখ তুই তো ভাব দিয়ে ভাব, তুই ভাব পরের বছর, আগামী 1 বছর তোর কত টাকা খরচা হতে পারে, আজকে তোর ফ্যামিলিতে আগামী 1 বছর, পরের বছর কত খরচা হতে পারে, একটা অনুমান করেছে। মানে এই জায়গা কিভাবে অনুমান করছিস, একবারে তো ওইভাবে অনুমান করতে পারিস। তুই দেখলি এই বছর তোর কত খরচা হয়েছে, তুই এই জায়গায় এত খরচা হয়েছে, পরের বছর তুই ওর উপর হিসাব করে দেখবি যে না, আগের বছর পড়াশোনা করতে আমার এই টাকাটা খরচা হচ্ছে, তাহলে এই বছর মানে মানে এই বছর পড়াশোনা করতে ধর এত টাকা খরচা হয়েছে, ধর এবছর পড়াশোনা করতে ধর না আমার 70,000 টাকা খরচা হয়েছে, তাহলে পরের বছর তো 70,000 টাকা পড়াশোনা চলবে না, জিনিসের দাম বাড়তে পারে। 70,000 টাকা ছিল, চলো আমি এবছর পরের বছর 90 করে রাখি, এইভাবে একটা অনুমান করে দিই। 90 তো নাও হতে পারে, 90 বেশি যেতে পারে, কমও যেতে পারে, ঠিক আছে, তো পরে হিসাব হচ্ছে। এইভাবে একটা অনুমান করা হয় এত টাকা খরচা হতে পারে। এবার এই বছর কিরকম ইনকাম হয়েছে, পরের বছর ইনকাম কত হতে পারে, একটা অনুমান করবে, এই নিয়ে একটা তুই বাজেট পেশ করবি, ঠিক আছে। এটাকেই বলা হয় গভর্নমেন্ট বাজেট, বুঝতে পারলি? এটা তোর ঘরের বাজেট না, গভর্নমেন্ট, সে বুঝতে পারলি? 13 নম্বর কোশ্চেন হয়, 13 নম্বর কোশ্চেন বলো, পাবলিক ফাইন্যান্স কাকে বলে? পাবলিক ফাইন্যান্স হলো সরকারের আয়, ব্যয়, ঋণ এবং বাজেট ব্যবস্থাপনার সামগ্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে সরকার জনগণের জন্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে, জনগণের জন্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনে, সামাজিক কল্যাণ নিশ্চিত করতে রাজস্ব সংগ্রহ ও ব্যয় করে থাকে। এটি মূলত সরকারি খাত সম্পর্কিত অর্থ ব্যবস্থাপনা, যা কর আদায়, সরকারি ঋণ গ্রহণ, জনসেবায় অর্থ বরাদ্দ নিয়ে কাজ করে। এটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। দেখে নে পাবলিক ফাইন্যান্স কাকে বলে, সরকারের আয়, ব্যয়, ঋণ এবং বাজেট ব্যবস্থাপনার সামগ্রিক প্রক্রিয়া, এটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স, যার মাধ্যমে সরকার জনগণের জন্য বিভিন্ন পরিষেবা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, এগুলো সরবরাহ করে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনে, সামাজিক কল্যাণ নিশ্চিত করে করতে রাজস্ব সংগ্রহ ব্যয় করতে থাকে। এটাই পাবলিক ফাইন্যান্স। ছোট অবশ্যই শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন 2 নম্বর দিয়েছে, এটা শর্ট করে রেখেছে। রেভিনিউ ঘাটতি আগেই বলে দিয়েছি, মনে আছে রেভিনিউ ঘাটতি কাকে বলে? ঘাটতি কাকে বলে সরকারি বাজেটে? রাজস্ব খাতে আয় বা অর্থ অপেক্ষা রাজস্ব খাতে ব্যয় যদি বেশি হয়, মনে করছে আগে করালাম, ব্যয় মানে কে বেশি হবে, ঘাটতি হলে কে বেশি হবে, আয় না ব্যয়? ব্যয় বেশি, ব্যয় বেশি, আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয় তাকে বলা হয় ঘাটতি বেশি।
ওই যে আভ্যন্তরীণ ঋণ ও বাহ্যিক ঋণ কাকে বলে? আভ্যন্তরীণ ঋণ বুঝিস এমনি পড়েই বুঝতে হবে। আভ্যন্তরীণ ঋণ মানে কি? দেশের মধ্যে থেকে ঋণ নিলে তাকে বলে আভ্যন্তরীণ ঋণ, আর বাহ্যিক ঋণ মানে দেশের বাইরে থেকে ঋণ নিলে তাকে বলে বাহ্যিক ঋণ। সরকার যদি দেশের অভ্যন্তর থেকে ঋণ গ্রহণ করে তাকে আভ্যন্তরীণ ঋণ, আর সরকার যদি দেশের বাইরে থেকে ঋণ নেয় তখন তাকে বলে বাহ্যিক ঋণ। বোঝা গেল আভ্যন্তরীণ বাহ্যিক ঋণ কাকে বলে? আমি ভিতরগুলো আর পড়লাম না, জাস্ট একবার দেখে নিলে। সরকারের দুটি কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত, ট্যাক্স নয়, ট্যাক্সের বাইরে রাজস্ব। কর বহির্ভূত কি বলেছিলাম তখন? ওই ফি বলেছিলাম, মাসুল বলেছিলাম। সেখানে কি বলছে দেখ কি বলেছে, বলছে সরকার যে সকল আয় কর ছাড়া, ঠিক আছে, অন্যান্য উপায় থেকে অর্জন করে তাকে কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ বলে। যেমন যেমন দেখে একটা করে করবে, একটা হচ্ছে ইয়ে ফি অ্যান্ড ফাইন। সরকার আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, জমি রেজিস্ট্রি, লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি পরিষেবার জন্য যে ফি আদায় করে। এছাড়া ট্রাফিক বা আইন ভঙ্গের জন্য জরিমানা একটি উৎস। বুঝতে পারলি? লাইন পড়েছে তখন বুঝলি স্যার ফি জিনিসটা কি। সরকার আদালত থেকে ফি নেয়, আদালতের থেকে ফি হয়, আদালতে ফি হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফি হয়, হয় কিনা? স্কুলে পড়াশোনার ফি দিতে হয় তো। তারপর জমি রেজিস্ট্রির ফি হয়, ফ্রি না ফি, ফি এফ ডবল ফি। লাইসেন্সের ফি হয়, লাইসেন্স করতে গেলে তারপর ফি দিতে হয়। পাসপোর্ট করতে গেলে টাকা দিতে হয়, সেমি হয় না, পাসপোর্ট করতে গেলে ফি দিতে হয়। তারপর তোর এই সমস্ত বিভিন্ন এরা আরো অনেক পরিষেবা হয়, তার জন্য ফি দিতে হয়। এছাড়া ট্রাফিক আইন, তুই যে আইন ভাঙিস, ট্রাফিক আইন ব্রেক করিস, তার জন্য ফি দিতে হয়। এই বুঝতে পারলি? বললাম তো সরকারি সম্পত্তি ও সংস্থার আয়। সরকার যে সমস্ত সংস্থা চালায়, সরকার কি চালায়? এলআইসি চালায়, এলআইসি নাম তো শুনেছিস, ওএনজিসি নাম শুনেছিস, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, ও ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তারপর বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড, বিএসএনএল, ঠিক আছে। তাদের লাভের একটা অংশ সরকারের কাছে আসে, এরা যে লাভ করে লাভের একটা অংশ গভর্নমেন্টের কাছে আসে। চলে কই। যাই হোক, তো এছাড়া সরকারি জমি, বাড়ি, খনিজ সম্পদ, মানে সরকারি জমি যদি ভাড়া দেয়, মানে লিজ দেয়, ভাড়া মানে লিজ, বাড়ি যদি লিজ দেয়, খনিজ সম্পদ যদি লিজ দেয়, এই সরকারের আয়। বুঝলি সরকার কোন কোন জায়গা থেকে আয় করে? সরকার কিছু ট্যাক্স থেকে আয় করে, আরো অনেক জায়গা থেকে আয় করা। তারপর কি বলেছে? সুদ আর ইন্টারেস্ট রিসিভ। সরকার বিভিন্ন রাজ্য সরকার, সংস্থা বা বিদেশে যে ঋণ দেয়। আচ্ছা, আমার দেশের গভর্নমেন্ট বাইরের লোককে লোন দিতে পারে? আজকে আমার দেশ এখন ধর বাংলাদেশের মতো দেশ, ওদের অবস্থা খুব খারাপ, খুব টাকার দরকার, লোন চাইছে, লোন। তুই জানিস কত দেশ কত বাইরের দেশকে লোন দেয়? আমাদের দেশ কত বাইরে থেকে লোন নিয়ে আসে। ইউএসএ তো কত লোককে লোন দেয়। বাংলাদেশ চীনের থেকে তো প্রচুর টাকা লোন পেয়েছে। বাংলাদেশ তো চীনের থেকে প্রচুর টাকা লোন পেয়েছে, বুঝলি তো? রিসেন্ট। আজকে আমার রাজ্য কত টাকা লোন নিয়ে জানিস? আমার রাজ্য, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, যদি খবর চালে বলে ওয়েস্ট বেঙ্গল তো পুরো কত টাকা লোনে ঢুকছে, কত 8,000 না 10,000 কোটি টাকা লোন নেওয়া আছে। 8,000 না 10,000 কোটি টাকা লোন নিয়েছে, নিয়েছে। কেন্দ্র থেকে নিয়েছে, কেন্দ্র থেকে নিয়েছে, ঠিক আছে। তো কত টাকা লোন নেয় তাহলে? এই যে সরকার যেমন লোন নেয়, লোন তো দেয়। লোন দিলে কি নেবে? আমি যদি কাউকে লোন দিই তাতে কি নেব? ইন্টারেস্ট নেব। সেই ইন্টারেস্টে কি হবে? ইনকাম হবে। তাই বলছে সরকার বিভিন্ন রাজ্য সরকার, সংস্থা বা বিদেশে যে ঋণ দেয় তা থেকে সুদ পায়। তার মানে কি বলছি ভালো করে বুঝলেন তো? আজকে আমার দেশের আমার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঠিক আছে, ও তো সেন্ট্রাল থেকে লোন দিচ্ছে। সেন্ট্রাল থেকে লোন নিলে কি দিতে হবে? সেন্ট্রালকে সুদ দিতে হবে। লটারি ও অন্য পদ্ধতি, ঠিক আছে। সরকার পরিচালিত লটারি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল লটারি ফেমাস ডিআর লটারি। এই লটারি যারা কাটে তাদের ডিআর, ডিইএআর, ডিআর লটারি। দেখবি স্টেশন গেলেই তো কত লোক লটারি নিয়ে বসবে, তো দেখবি সব ডিআর লটারি নিয়ে বসবে। এই লটারিগুলো ডিআর লটারি, ঠিক আছে। হ্যাঁ, ডিআর মানে কি? একটা কোম্পানির নাম। ডিআর হচ্ছে কোম্পানি, ডিআর লটারি, ঠিক আছে। তো লটারি বলছে সরকার পরিচালিত লটারির মাধ্যমে বা বিশেষ প্রকল্প থেকে আয়, লটারি থেকেও সরকার আয় করে। তো এটা তো ব্ল্যাক মানি। লটারি। না, ব্ল্যাক মানি কোনটাকে বলে? ব্ল্যাক মানি কেন? এটা ব্ল্যাক মানি নয়। ব্ল্যাক কোথায় বলে লটারি ব্ল্যাক? তো ব্ল্যাক না, লটারি কেন ব্ল্যাক মানি হবে? লটারি ব্ল্যাক মানি না। লটারির উপর, লটারি থেকে তুই যদি টাকা দিবি, সরকার ট্যাক্স নিয়ে নেবে। 30% ট্যাক্স নেবে লটারি থেকে টাকা দিবি, 30% ট্যাক্স নেবে। আচ্ছা, অনুদান, গ্র্যান্ট, ঠিক আছে। তো গ্র্যান্ট জিনিসটা কি? বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে সরকার বিভিন্ন সময় অনুদান পায়। হ্যাঁ, সরকার সরকার অনুদান বুঝিস তো? এই যে আমাদের পাড়ার যে ক্লাব আছে, অনুদান বুঝিস তো? অনুদান ডোনেশন পায়। ডোনেশন শুনেছিস? হ্যাঁ। তো আমাদের পাড়ায় পুজো হয় বা ডোনেশন পাই, এই যে একতলা থেকে আর একটা দোতলা হলো, তাহলে কি টাকাটা কোথা থেকে এসছে? অনুদান পেয়েছে, বাইরে থেকে ডোনেশন আসে,
ঠিক আছে? তো বলছে সরকার কিন্তু এরকম অনুদান পায়, ডোনেশন করতে। বিদেশি বিদেশি সরকার বা আন্তরিক সংস্থার কাছ থেকে সরকার বিভিন্ন সময় অনুদান পেয়ে যায়। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা পড়ে নিলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাজেট কাকে বলে? বাজেট কাকে বলে? দেখ বাজেট কি বলে, যে বাজেট কাকে বলে? সরকার কর্তৃক নির্দিষ্ট অর্থবর্ষের জন্য। তো বাজেট কাকে বলে? বাজেট কাকে বলে কি বলে? বাজেট তো জানিস, বাজেট কি? বাজেট বুঝিস তো, আয় আর ব্যয়ের আনুমানিক হিসাব, আর কিছু পাতি কথা, আয় ব্যয়ের আনুমানিক হিসাব। আগামী ১ বছরের আয় ব্যয়ের আনুমানিক হিসাবটা হচ্ছে বাজেট। বলছে সরকার কর্তৃক নির্দিষ্ট অর্থবর্ষের জন্য, মানে পরের বছরের জন্য প্রস্তুতকৃত রাজস্ব মানে আয় ও ব্যয়ের হিসাবকে বাজেট। এটি সংসদে উপস্থাপিত হয়। এবার বলছি দুটি প্রত্যক্ষ কর পড়ে, এটা তুই বল, দুটি প্রত্যক্ষ করের উদাহরণ দাও। প্রত্যক্ষ করের উদাহরণ আমি তোকে কি বললাম বল? আয় কর, ইনকাম ট্যাক্সের প্রত্যক্ষ কর, আর পরোক্ষ কর কি? জিএসটি। অনেক নাম লেখা আছে। প্রত্যক্ষ করের উৎসগুলো কি? এই তো প্রত্যক্ষ করের উৎসগুলো কি? প্রত্যক্ষ করের উৎস কি কি দেখ ভালো করে পড়। একটা যে ইনকাম ট্যাক্স, একটা যে কর্পোরেট ট্যাক্স, একটা প্রফেশনাল ট্যাক্স, একটা প্রপার্টি ট্যাক্স, একটা আরে ওই যে আগের কোশ্চেনটা এটা এক্সারসাইজ করতে, ওই হলো উদাহরণটাই উৎস, যে উদাহরণ সেই উৎস। বাট ওইটা পড়াচ্ছি, এটা পড়বে, এটা বেশি কি কি বলেন দেখ, কি লেখা আছে? ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে? তারপর কি লেখা আছে? কর্পোরেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। ট্যাক্স মানে এই কর্পোরেট ট্যাক্স মানে যারা কোম্পানি চালায় না, ওদের ট্যাক্স দিতে হয়। কোম্পানি যারা চালায় ওদের ট্যাক্স দিতে হয়। কর্পোরেট ট্যাক্স, ওটা কর্পোরেট ট্যাক্স বলে। যারা বড় বড় টাটা কোম্পানি ট্যাক্স দিবে, কোম্পানি, ওটা কর্পোরেট ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স। আচ্ছা, এবার কি বলেছে দেখ, সরকার বৈদেশিক ঋণের উৎস, মানে বৈদেশিক ঋণ মানে আমার দেশের গভর্নমেন্ট, ভারত সরকার বিদেশ থেকে যে লোন নেবে, বিদেশে কোন কোন জায়গা থেকে লোন নেবে দেখ কি লেখা আছে? IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক নাম শুনিস? খবর টিভি চালালে খুব দেখে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এদের থেকে লোন নেয়। ঠিক আছে? এটা হচ্ছে ঠিক আছে? এটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। তো জাপান, হ্যাঁ বল। এডিবিটা বলেছি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক ঋণদাতা দেশ, বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে? বিদেশি বন্ড ইস্যু করে ঋণ সংঘ, বিদেশি বন্ড ইস্যু করে ঋণ সংঘ, এই সমস্ত জায়গা থেকে লোন নেয়। মানে বলে দিচ্ছি মানে বন্ড মানে ঋণপত্র কি? হ্যাঁ, বন্ড মানে ঋণ পদ্ধতি কাজ করতে 11 এর সেকেন্ড সেমিস্টার পড়লাম। ঘাটতি ব্যয় কাকে বলে? আগেই বললাম না, ঘাটতি ব্যয় কাকে বলে? ঘাটতি ব্যয় কাকে বলে? এটা হলো এমন একটা আর্থিক নীতি যেখানে একটি সরকার বা সংস্থা তার নির্দিষ্ট সময়ের আয় অপেক্ষা বেশি ব্যয় করে। আয়ের চেয়ে যদি ব্যয়, ওই একই ঘাটতি কি হবে? আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, ফলে ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে বেশি হয়ে যায়, যা মূলত বাজেট ঘাটতি তৈরি করে এবং ঋণ গ্রহণ বা সঞ্চয় ব্যবহারের মধ্যে পূরণ করা যায়। তো একই কোশ্চেন, ঘাটতি ব্যয় বলছে কি? বলছে অধোগতিশীল করের পক্ষে দুটি যুক্তি দাও। অধোগতিশীল করের পক্ষে দুটি, আগে জান অধোগতিশীল কর কি? করের ভিত্তির মান বাড়ার সাথে সাথে, ঠিক আছে, যদি কর হার কমানো হয়, ঠিক আছে, তখন তাকে বলে অধোগতিশীল কর। এর পেছনে যুক্তিগুলো কি কি আছে? উচ্চ আয়ের ওপর নিম্ন হারে কর আরোপ করলে উচ্চ আয়ের উপর, মানে যাদের প্রচুর ইনকাম, তাদের উপর যদি ট্যাক্স রেট অনেক কম চাপায়, তাহলে উচ্চ আয় শ্রেণীর মানুষ অধিক আয় করতে উৎসাহিত হবে এবং অতিরিক্ত আয় উদ্যোগে এবং বিনিয়োগে নতুন কর্মসংস্থান সৃষ্টি সাহায্য করে। লাইনের মানে বলছি কি বলতে চাইছি, যারা প্রচুর ইনকাম করে তাদের উপর যদি ট্যাক্স রেটটা কমায়, তাহলে কি করবে? ট্যাক্স যদি কমে যায় তাহলে ওদের ইনকামটা, হাতে টাকা প্রচুর থেকে যাবে, ওই টাকাটা কি করবে? বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, খরচা করতে হবে। সাইকেল লিখেছে এখানে, বলছে অতিরিক্ত আয় উদ্যোগে, বিনিয়োগে, নতুন কর্মসূচির সাহায্য করবে। 2, অধোগতিশীল কর ফাঁকি দেওয়ার প্রবণতা কম থাকে। ঠিক আছে? মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা কম, মানে ট্যাক্স রেট তো কম, ট্যাক্স তো কম, ফাঁকিটা কম। প্রগতিশীল আয়করের পাশাপাশি অধোগতিশীল বিক্রয় কর আরোপ করলে ভোগ্যদ্রব্যের চাহিদার তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পাবে এবং সামগ্রিক কর ব্যবস্থার মধ্যে ভারসাম্য আসবে। জিএসটি নাম তো শুনেছিস? জিএসটি ফুল ফর্ম জানিস তো? না দেখ লেখা যায়, দেখ পরে ইংলিশে লেখা আছে, কি লেখা আছে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে? তো আর্টস স্টুডেন্ট জানিস, যে কমার্স না পুরো জানে, মানে ফুল ফর্মটা জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস। আচ্ছা জানিস আমাদের দেশে, আচ্ছা জিএসটি কি ধরনের ট্যাক্স বল দেখি? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এবার তো বলি ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা জানিস জিএসটি ভারতবর্ষে কবে লাগু হয়েছে? জানিস সালটা? জানিস কোন সালে? 2017 সালে। 2017 সালে, মনে রাখবে কবে? 2017 সালে। 2017 সালে 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখে লাগু হয়েছে। লাগু হয়েছে, কি লেখা আছে?
জিএসটি পুরো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য পরিষেবা কর, এটি একটি একক অভিন্ন পরোক্ষ কর ব্যবস্থা যা ভারতের কত তারিখে চালু হয়েছে? ১৩ তারিখে। জিএসটির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার সমস্ত প্রকারের পরোক্ষ কর, যেমন আগে না ভারতবর্ষে প্রচুর ট্যাক্স ছিল, আগে ভারতবর্ষে প্রচুর ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, আগে ভারতবর্ষে না অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সব ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়েছে। শুনলি কি বলছি? আগে ভারতবর্ষে অনেক ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়েছিল, মানে আগে ভারতবর্ষে অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। 2017 সালের আগে সরকার একটা নতুন আইন নিয়ে এসছে, জিএসটি আইন, তাহলে সব ইনডাইরেক্ট ট্যাক্স আমি তুলে দেবো, সব ইনডাইরেক্ট ট্যাক্সকে একটাই ট্যাক্স করবো, সব ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়ে একটাই ট্যাক্স রাখবো যাকে বলছিস। কি বললাম বলতে পারি তো? স্যার এটা ভালো না খারাপ হয়েছে? অবশ্যই ভালো হয়েছে, কারণ অবশ্যই ভালো হয়েছে। ভালো হয়েছে কেন? যেমন ধর আজকে ধর আগে কি ছিল, ভ্যাট যখন ছিল, ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট মানে পয়লা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ধর আজকে ধর আমি আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতাম, তার উপর যে ভ্যাট রেট থাকতো, সেটাই যখন আমি বিহার থেকে কিনতাম, ভ্যাট রেট আলাদা, মানে এখানে যা পার্সেন্টেজ ওখানে পার্সেন্টেজ আলাদা হবে, মানে ট্যাক্স রেট আলাদা। ট্যাক্সের বিশাল বিশাল সমস্যা ছিল, এরকম আরো অনেক সমস্যা ছিল। সরকার বলছে না, তুমি কলকাতা থেকে কিনলে যা হবে, পাটনা থেকে কিনলেও তাই হবে, বোম্বে থেকে কিনলেও তাই হবে, একই রেট। ভালো হয়নি, খারাপ হয়েছে? অবশ্যই ভালো হয়েছে, আরো অনেক সুবিধা অসুবিধা বেরিয়ে যাবে। শোন কি বলেছে, আগে ভারতবর্ষে প্রচুর ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সেন্ট্রাল আর স্টেটের প্রচুর ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সব ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়ে একটাই ট্যাক্স করেছে, যেরকম জিএসটি, জানিস তো? এই জন্য আমাদের দেশের তৎকাল এখনো তিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন, একটা এক দেশ এক ট্যাক্স, এক দেশ এক ট্যাক্স, এটাই করেছে, মানে অনেক সুবিধা করেছে মানুষের। যেমন ভ্যাট ছিল, ভ্যাট তুলে দিয়েছে, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সেলস ট্যাক্স, এইগুলোকে সব এক জায়গায় করে নিয়ে এসছে, সব কটাকে এক করে জিএসটি করেছে। ঠিক আছে, এর ফলে দেখ এই যে এক দেশ এক কর, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এমনি কার্যকর। এর বৈশিষ্ট্য কি? সিঙ্গেল ট্যাক্স সিস্টেম, সিঙ্গেল ট্যাক্স, একটাই ট্যাক্স। আগের মতো বিভিন্ন ধরনের পরোক্ষ করের পরিবর্তনের মাধ্যমে এখন শুধুমাত্র একটি কর রয়েছে, যা যা পণ্য এবং পরিষেবা উভয়ের উপরই আরোপিত হয়, ডেস্টিনেশন বেসড ট্যাক্স। জিএসটি হলো একটি ডেস্টিনেশন বেসড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স যেই ডেস্টিনেশন বেসড ট্যাক্স মানে কি বলতো? আমি তোকে বলি ডেস্টিনেশন বেসড ট্যাক্সটা কি। ধর আমি কলকাতায় আছি, ঠিক আছে, আমি তার গুডসটা বেচলাম কোথায় বলতো? ওড়িশায়, ওড়িশায় ভুবনেশ্বরের গুডসটা কটকে গুডস বিক্রি করলাম, তাহলে এই গুডসটার ডেস্টিনেশন কোথায় হলো? কটকে, ওখানে ট্যাক্স, উড়িষ্যা মানে কটক তো উড়িষ্যার মধ্যে, ওখানে ট্যাক্স হবে, ওটাই হচ্ছে ডেস্টিনেশন বেসড ট্যাক্স। অর্থাৎ বলছে কি জিএসটি হলো একটি ডেস্টিনেশন বেসড ট্যাক্স, ঠিক আছে, অর্থাৎ যে রাজ্যে জমা পড়ে, ঠিক আছে, সেখানে পণ্য পরিষেবার চূড়ান্ত ব্যবহার হবে, যেখানে চূড়ান্ত ব্যবহার হবে, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে কলকাতায় দোকান আছে, আমি বিক্রি করলাম কাকে? আমি এমন একজন কাস্টমারকে বিক্রি করলাম, সে থাকে পাটনায়, তাহলে পাটনায় বিক্রি করলাম, তাহলে পাটনায় তো ইউজ করলো, অর্থাৎ যেখানে ইউজ হবে সেখানেই ট্যাক্স। মানে যেখান থেকে কিনবে মানুষ সেখান থেকেই ট্যাক্স হবে। না না, যেখান থেকে কিনবে না, কিনতে তো কলকাতায়, কিনে গুডসটা কোথায় ইউজ হবে? পাটনাতে ইউজ হবে, পাটনায় ট্যাক্স। তাই বলতে হয় ডেস্টিনেশন বেসড ট্যাক্স, বলে জিএসটি হলো একটা ডেস্টিনেশন বেসড ট্যাক্স, অর্থাৎ যে রাজ্যে জমা পড়ে, অর্থাৎ করটি সেই কর, বলতে সেই কর যে রাজ্যে জমা পড়ে সেখানে জিএসটি মানে গুডসটা চূড়ান্ত ব্যবহার হয়, ঠিক আছে, প্রথম রাজ্যের। আমার এখান থেকে যে কিনলো, মানে কলকাতা থেকে যে কিনলো, তখন তো ট্যাক্স নেই। না, আমি কলকাতায় দোকান খুলেছি, এবার হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় এটা তুই বুঝতে পারবি। জিএসটি বলছি, আর একটু পয়েন্ট বলছি, এখানে আরো অনেক কিছু ব্যাপার আছে, বলছি পরে বুঝিয়ে দিচ্ছি তোকে। ডেস্টিনেশন বেসড ট্যাক্স, ডুয়াল স্ট্রাকচার, এইটা পড়ার পর বুঝতে পারবি ডুয়াল স্ট্রাকচার। আমাদের দেশে ক রকমের জিএসটি চালু হয়েছে জানিস তো? 4 রকমের জিএসটি আছে, একটা সিজিএসটি, একটা এসজিএসটি, একটা ইউটি জিএসটি, আর একটা আইজিএসটি। কি কি বললাম? এগুলো বললাম, সিজিএসটি, এসজিএসটি, ইউটি জিএসটি আর আইজিএসটি। এবার কি বলেছে এখানে ভারতে, কি বলছে এই দেখ, কি লিখি এখানে তো সব লেখাই নেই, আমি বলে দিলাম এই দেখ, সিজিএসটি কি লিখেছে? সিজিএসটি বলবো সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। এসজিএসটি এটা স্টেট গভর্নমেন্ট, আর ইউটিজিএসটি কেন্দ্র শাসিত অঞ্চলের, ঠিক আছে। আর যেমন ধর আমি তোকে বলছি,
তুই থাকিস কলকাতায়, ঠিক আছে, তুই কলকাতায় থাকিস, তুই কলকাতা থেকে ফোন কিনেছিস, তুই কলকাতায় থাকিস, কলকাতার মধ্যে পৌঁছে মানে তুই কলকাতায় বসবাস করিস, তুই কলকাতা থেকে ফোন কিনি, মানে তুই একই রাজ্যের মধ্যেই তো কিনলি ফোনটা, কি অন্য রাজ্য থেকে কিনলি নাকি এই রাজ্য থেকে কিনলি? তাহলে এই ক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি, তুই আজকে যদি ফোন কিনিস, এই ফোন যদি কেনা থাকে ফোনের বিল দেখবি, লিখবি এখানে সিজিএসটি এসজিএসটি, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? তুই শপিং মলে বিগ বাজার বিগত উঠে গেছে, ধর এখন তো তুই ম্যাক্স থেকে কোনো একটা শপিং করলি, কোনো একটা ড্রেস কিনলি, দেখবি ড্রেসে যে বিল হবে না, বিলের হিসেবে লেখা আছে সিজিএসটি এসজিএসটি। তুই রেস্টুরেন্টে খেতে যাবি, দেখবি লেখা আছে সিজিএসটি এসজিএসটি। তুই রেস্টুরেন্ট খেলি কোথায়? তুই কলকাতার মধ্যে খেলবি। তারপরে ট্রানজাকশনটা যদি, এই কাজকর্মটা যদি তোর রাজ্যের মধ্যেই হয়, তুই যেই রাজ্যে আছে সেই রাজ্যের মধ্যে, সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি। একই রাজ্যের মধ্যে হলে কি হয়? সিজিএসটি। বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? দেখো, ফোন কিনেছিস তো কোনদিন? হ্যাঁ কিনেছি। ফোন কিনেছিস তো? ফোন কিনেছিস, তুই যেই দোকান দিয়ে ফোন কিনেছিস, তুই নিশ্চয়ই এখান থেকে কিনেছিস। তুই কলকাতা থেকে ফোন কিনেছিস, কলকাতা কোন মধ্যে পড়ে? ওয়েস্ট বেঙ্গলে পড়ে। তুই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফোনটা কিনবি, ফোনটা ওয়েস্ট বেঙ্গলে ইউজ করছিস, ঠিক আছে? এবার দেখ, এর উপর সরকার ট্যাক্স নেবে। এবার এই যে এখানে ট্যাক্স, এক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি, রাজ্যের মধ্যে ট্রানজাকশন হলে সিজিএসটি এসজিএসটি। এবার ধর এমন হলো, তুই থাকিস কলকাতা, তুই ধর বোম্বে থেকে ফোন কিনেছিস, তাহলে কি তুই তোর রাজ্যের মধ্যে ফোন কিনিস না রাজ্যের বাইরে থেকে ফোন কিনিস? রাজ্যের বাইরে। এক রাজ্য থেকে আর এক রাজ্যে বলে না, সেক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি হয় না, সেক্ষেত্রে হয় আইজিএসটি। বুঝতে পারলি কিভাবে আইজিএসটি কখন হয়? এক রাজ্য থেকে আর এক রাজ্যে হলে আইজিএসটি, আর একই রাজ্যের মধ্যে হলে, একই রাজ্যে বলে সিজিএসটি এসজিএসটি। এটাকে বলে ডুয়াল জিএসটি কনসেপ্ট। তো বুঝতে পারলি, এটা যে ডুয়াল জিএসটি কনসেপ্ট। এবার বলি স্যার, ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি, জানিস তো? কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ট্রানজাকশন হয়, এটাই বলেছি। ইনপুট ট্যাক্স ক্রেডিট, এইসব এই বছর এই কোশ্চেনটা কতবার পড়েছি না, এই তোর ইকোনমিক্স বলে না, মানে কি বলছি তোকে, এটা ইকোনমিক্স বলে বলছি না, কিন্তু এটা হচ্ছে তোর মানে কমার্সে ক্লাস 12 এ ট্যাক্স চ্যাপ্টারে আছে, ক্লাস 11 এ বিজনেস স্টাডিজ চ্যাপ্টারে আছে, সব এই জিএসটি সব কিছু পড়াতে আছে 11 12 প্রতিটা। তারপর কলেজে পড়াচ্ছি শুধু একই জিএসটি পড়েই যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমার কাছে মনে হয় এসব স্টুডেন্ট সব জানে, একবার রিডিং মারলেই হয়ে যাবে, কারণ ওরা জানে একবার রিডিং মারলেই হয়ে যাবে, আমার বলার আগে ওরা বলে দিচ্ছে সব এত পড়ে দিয়ে জিএসটি কিছু নেই, কমার্সে ভরে ভরে জিএসটি আছে, ঠিক আছে? দেখ ইনপুট ট্যাক্স ক্রেডিট কালকেই বোঝালাম, আমাদের ইনপুট ট্যাক্স ক্রেডিট জিনিসটা কি, ইনপুট ট্যাক্স ক্রেডিট জিনিসটা কি? ইন্টিগ্রেটেড মানে ইন্টিগ্রেটেড মানে কি? ইন্টিগ্রেট মানে কিছু না, মানে কিছু না, মানে দিয়ে কি বলবো বলে এখানে, মানে কি? মানে হচ্ছে ধর এক রাজ্য থেকে, তোকে বলতে হবে জিনিসটা কি, এক রাজ্য থেকে যখন অন্য রাজ্যে ট্রানজাকশন হচ্ছে, তখন সেক্ষেত্রে আইজিএসটি চার্জ করা হয়, ইন্টিগ্রেটেড, ঠিক আছে? ইনপুট ট্যাক্স এই যেটা বলছিলাম, আজকে তুই যদি ফোন কিনিস, আচ্ছা তুই বল, আমি একটা ফোন কিনেছি, এই যে আমি এই যে বোর্ডে পড়াচ্ছি, এই বোর্ডটা কিনেছি, এই বোর্ডটা কেনার সময় না আমাকে জিএসটি দিতে হয়েছে। তাহলে বোর্ড কেনার সময় যে জিএসটি দিতে হয়, কি জিএসটি বলে জানিস? ইনপুট। মনে রাখার সুবিধা নেই, ইন মানে কি? ইন মানে আসা না যাওয়া, বলতে আসা। তার মানে এই বোর্ডটা কিনেছি মানে আমার ঘরে বোর্ড এসছে না গেছে? তাহলে আমাকে জিএসটি দিতে হয়েছে, কি জিএসটি হবে কি মনে হয়? ইনপুট। বেচিস, এবার যে বোর্ডটা বেচি, তাহলে বোর্ড তো বেরিয়ে যাচ্ছে, কি জিএসটি দিতে হবে সেখানে? আউটপুট। বুঝতে পারলি ইনপুট আর আউটপুট, মানে কিনলে ইনপুট, বেচলে আউটপুট। তাহলে তুই যদি কোনো জিনিস কিনিস, তাহলে তোকে তো জিএসটি দিতে হবে, কি জিএসটি দিতে হবে? ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি। আর বেচলে কি জিএসটি দিতে হবে? আউটপুট জিএসটি। আমি যে এই বোর্ডটা কিনেছি, আমি বেচার জন্য কিনেছি নাকি ইউজ করার জন্য কিনেছি? তাহলে কোনো জিনিস যদি তুই ইউজ করার জন্য কিনিস, তাহলে তুই ইনপুট জিএসটি, ইনপুট যে কি লেখা আছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট লেখা আছে না, এর সুবিধা পাবো না। বুঝতে পারলি তো কি বললাম? কোনো কিছু যদি তুই ইউজ করার জন্য কিনিস, তুই যদি কোনো কিছু কিনিস তার উপর তোকে জিএসটি দেবে, কি জিএসটি? ইনপুট জিএসটি। কিন্তু যেই জিনিসটা কিনলি সেটা যদি তুই বেচিস, তাহলে ইনপুট ক্রেডিটের সুবিধা পাবি বেচলে, কিন্তু যদি না বেচিস তাহলে সুবিধা পাবি না। এবার দেখ কি লিখেছি, কিছু বুঝতে পারলি কি বললাম নাকি বুঝতে পারছিস না? এই যে তোর ফোনের দোকান, যে দোকান থেকে ফোন কিনেছিস, ফোনের দোকানে তো ফোন কিনেছে, তো ফোন কেনার সময় জিএসটি দিয়েছিল ইনপুট। এবার ফোনগুলো আমাকে তোকে সবাইকে বেচলো, তাহলে ও তো জিএসটি নিল, ও কি জিএসটি নিল? আউটপুট জিএসটি। ও এই ইনপুট আর আউটপুট, ও তখন এই ইনপুট আর আউটপুট অ্যাডজাস্ট করে। তোকে একটা জিনিস বোঝাচ্ছি, আমি তোকে বোঝাচ্ছি, আমি একটা ফোনের দোকান করেছি, ফোনের
প্লাস ফোনের দোকান খুলেছি, ফোনের দোকান খুলেছি, সাপোজ ফোনের দোকান খুলেছি, আমার কাজ কি ফোন কেনা আর বেচা। ফোন কেনার সময় ধর ধর একটা ফোন কেনার সময় আমি 100 টাকা জিএসটি দিয়ে দিয়েছি, ফোন কেনার সময় 100 টাকা জিএসটি, এটা কি জিএসটি বলে, এটাকে বলে ইনপুট জিএসটি। এবার 100 টাকা লিখবো না, বুঝছিস তো, বুঝতে অসুবিধা হবে, ধর ফোনটা যখন কিনেছি ফোনটার দাম ছিল 10,000 টাকা, ফোনটার দাম ছিল 10,000, ভালো করে বুঝি, ফোনটার দাম ছিল 10,000, আমি দোকানদার, ফোনের দাম ছিল 10,000। এবার যার থেকে ফোন কিনেছি তাকে আমার 18%, ফোনের উপর 18% জিএসটি, আমি তাকে 1,800 টাকা জিএসটি দিয়েছি, তাই তো, বুঝতে পারলি তো, 1,800, বুঝতে পারছিস তো, তো ফোন কেনার সময় কত টাকা জিএসটি দিয়েছি, 1,800 টাকা, 1,800 টাকা জিএসটি দিয়েছি, কাকে দিয়েছি, গভর্নমেন্ট। এবার ফোনটা যখন বেচবো, ফোনটা কিনেছি কত টাকা, 10,000 টাকার ফোন, আমি কি 10,000 টাকায় বেচবো নাকি লাভ রেখে বেচবো, লাভ রেখে বেশি। তো 10,000 টাকার ফোন আমি মানলাম 12,000 টাকায় বেচছি, কত টাকায়, 12,000 টাকায় বেচছি, তা যাকে বেচবো তার থেকে জিএসটি নেবো, কত নেবো, ওই 18%, তো 12,000 18% করলে কত হয়, 2,160 টাকা, 2,160 টাকা। তাহলে ফোন বেচার সময় কত টাকা জিএসটি নিলাম, 2,160, এটাকে কি জিএসটি বলে, এটাকে কি জিএসটি বলে, আউটপুট, বুঝতে পারলি, ইনপুট আর আউটপুট কি, কেনার সময় জিএসটি ইনপুট, বেচার সময় জিএসটি আউটপুট। তাহলে বল, গভর্নমেন্ট আমাকে বললো কবি, তুমি যে ফোনটা বেচলে তুমি তো জিএসটি নিলে 2,160 টাকা, আমাকে দাও, আমাকে দাও, আমি বলবো আমি তো তোমাকে অলরেডি 1,800 টাকা দিয়ে দিয়েছি, তাহলে কত টাকা দেওয়া উচিত আমার, 360 টাকা দেওয়া উচিত, বুঝিস কি বললো, ভালো করে দেখ, ভালো করে সিম্পল জিনিস, আমি যখন ফোন কিনলাম কত টাকা জিএসটি দিয়েছিলাম, 1800। এবার আমি যখন ফোন বেচলাম তোকে, তোর থেকে কত টাকা জিএসটি নিলাম, 1800। তোর থেকে 1,800 টাকা নিয়েছি, ও 2160। 2,160 টাকা, তোর থেকে আমি 2,160 টাকা জিএসটি নিলাম, তাহলে তোর থেকে আমি 2,160 টাকা জিএসটি নিলাম, সরকার বললো এই জিএসটি টাকা রাখবে না, আমার টাকা রাখবে, আমাকে এই টাকা দিতে হবে, ওটা কাকে দিতে হবে, গভর্নমেন্ট দিতে হবে। যখন গভর্নমেন্ট আমাকে বললো তবে টাকা দাও, আমি তখন গভর্নমেন্ট কি বলবো, আমি তো তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি, 1,800 টাকা দিয়েছি না, হ্যাঁ। 1,800 টাকা দিয়েছি তো, তাহলে তাহলে বলো ঠিক আছে, তাহলে 1,800 টাকা দিয়ে তাহলে বাকিটাকে দাও, বাকি 360 টাকা গভর্নমেন্ট আমাকে দেবে, কত টাকা নেবে, 360 টাকা জিএসটি হবে। তাহলে কি বুঝতে পারি, 2,100 এর সাথে 1,800 টাকা কি করলাম, মাইনাস করলাম, তাহলে মাইনাসের সুবিধা কে পাবে, আমি পাবো, কেন পাবো, আমি বিজনেস, আমার কাজ এটা, তাই আমি সুবিধা পাবো, কিন্তু তুই পাবি না মাইনাস, তুই কেন মাইনাস, তুই ধরে বেচবি, তুই কি এই কাজ করতে নেমেছিস, তাহলে তুই এই সুবিধা পাবি না। তাহলে কি বলছি, ইনপুট ট্যাক্স গেটের সুবিধা পাওয়া যায়, কারা পাবে সুবিধা, যারা বিজনেস করে, কি লিখে, জিএসটি ব্যবস্থায় ব্যবসায়ীরা যেসব ইনপুটের উপর ট্যাক্স দেয়, এই ইনপুটের উপর কর দেয়, সেই করের ক্রেডিট তারা পরবর্তী ধাপে ব্যবহার করতে পারে, অর্থাৎ দ্বৈত কর আরোপ বন্ধ হয়। তাহলে বুঝতে পারলি কি বলেছে, এই সুবিধা কারা পাবে, এই এই মাইনাস কারা করতে পারবে, মাইনাস কারা করতে পারবে, আমি করতে পারবো, মানে তুই করতে পারবি না, যে ব্যবসা করে সেই করতে পারবে, অর্থাৎ ব্যবসায়ীরা করতে পারবে, এগুলো বুঝতে হবে তোকে। এবার বলছে কি, ব্যবসায় স্বচ্ছতা ও সহজতা, জিএসটি একটি অনলাইন ভিত্তিক কর ব্যবস্থা, এটা অনলাইন, যেখানে রেজিস্ট্রেশন হবে অনলাইনে, রিটার্ন ফাইল হবে অনলাইনে, পেমেন্ট হবে অনলাইনে, সবকিছু ডিজিটাল হয়, এতে কর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে, অনলাইন হয়, পুরোপুরি অনলাইনে হবে। কম্পোজিশন স্কিম, আগে একটা লেখা ছিল কম্পোজিশন স্কিম, তখন পড়ানো হয়নি, এখানে পড়েছি, ছোট ব্যবসায়ীদের জন্য একটি সহজ কর ব্যবস্থা চালু হয়েছে, যারা ছোট বিজনেসম্যান না তাদের জন্য কম্পোজিশন স্কিম, যারা ছোট বিজনেসম্যান তাদের জন্য কম্পোজিশন, বড়দের জন্য কম্পোজিশন, ছোট বিজনেসম্যানদের জন্য কম্পোজিশন স্কিম, যাতে তারা সহজে কম হারে কর প্রদান করতে পারে, সহজে কম হারে ট্যাক্স প্রদান করে, এদের কম, ওটাই তো কম্পোজিশন স্কিম, যারা ছোট ব্যবসায়ী, এটা দেখ, এটা তোকে আমি এত ডিটেইলস বলতে পারবো না, কারণ এটা আমাদের গ্র্যাজুয়েশনের কম্পোজিশন স্কিম, এটা ওদের একটা চ্যাপ্টার আছে কম্পোজিশন স্কিমের উপর, পুরো মানে পুরো বড় চ্যাপ্টার থিওরি, বিশাল বড় চ্যাপ্টার থিওরি, ওখানে ডিটেইলসে জানতে পারবো কম্পোজিশন স্কিম জিনিসটা কি। কম্পোজিশন স্কিম জিনিসটা হচ্ছে কিছুই না, যারা এমন কিছু বিজনেসম্যান যাদের বছরে সেল, বলেছি বছরে সেল, যে একটা নির্দিষ্ট টাকা আছে, যে 75 লাখ টাকা, যদি 75 লাখ টাকা বছরে সেল করে, তাহলে তারা কম্পোজিশন স্কিমের মধ্যে আসবে, ঠিক আছে, 75 লাখ টাকা, মানে একটা 5টা শহর আছে, 5-6টা শহর আছে, ওই 6টা শহরের জন্য 75 লাখ টাকা, আর ওই শহরগুলো বাদে 1.5 কোটি টাকা, মানে মোট কথা 1.5 কোটি টাকা, তুমি যদি বছরে 1.5 কোটি টাকা সেল করো, বছরে 1.5 কোটি টাকা সেল করো, তাহলে তুমি কম্পোজিশন স্কিমে আসবে, আর 1.5 কোটি টাকার বেশি সেল করলে তুমি রেগুলার স্কিমে আসবে,
ঠিক আছে, কম্পিটিশন স্কিম কারা, যারা ছোট ব্যবসায়ী তাদের জন্য এটা অ্যাপ্লাই করে, ছোট ব্যবসায়ীদের জন্য, যাদের ছোট ব্যবসায়ী কম কম সেল কম ট্যাক্স, কম সেল কম ট্যাক্স, পণ্য পরিষেবার উপর অভিন্ন করা। আমাদের দেশে জানিস কি কি ট্যাক্স রেট চালু আছে, মানে জিএসটি, জানিস কত পার্সেন্ট? তো জানিস না, বলে দিচ্ছি শোন। জিএসটি আমাদের ভারতবর্ষে কি কি রেট চালু হয় জিএসটি, যেমন ফোন কিনলে 18% জিএসটি, ঠিক আছে, এরকম বিভিন্ন জিএসটি রেট চালু আছে। মানে আমি তোকে বলি যে 5, 12, 18, 28, কি বললাম? 5, 12, এগুলো, এটা কিন্তু মানে কমন জিনিস। আমি কমার্স পড়ি না বলে এমন ব্যাপারটা কমন, এগুলো অনেকেই জানে, ছোটখাটো জিনিস এগুলো জানে। মানে কোনো কিছু কিনতে গেলে আজকের পর থেকে যখন কোনো কিছু কিনতে দেখবি বিল, দেখবি বিলে কত পার্সেন্ট জিএসটি লেখা আছে দেখবি। জিএসটি কত কত রেট চালু হয় আমাদের দেশে, ভারতবর্ষে 5, 12, 18, 28, 5, 12, 18, 28, এরকম এই হয়ে গেল। জিএসটিতে বিভিন্ন পণ্য পরিষেবার জন্য 5, 12, 18, 28 এই 4টি প্রধান কর হার নির্ধারিত হয়েছে। কর কর্তব্যে একতা। জিএসটি চালুর ফলে রাজ্য ও কেন্দ্র কর ব্যবস্থার মধ্যে সমন্বয় হয়েছে। জিএসটি চালু হওয়ার ফলে ব্যবসায়িক লেনদেনের জটিলতা কমেছে। বাজেট ঘাটতি, ওই একই কথা, বল কি বলবো বাজেট ঘাটতি পড়াও, কোনটা বুঝিস তো কি বাজেট ঘাটতি কি বলছে বল দেখি। বাজেট ঘাটতি, ব্যয়, ব্যয় বেশি আয় কম। দেখ, মোট ব্যয়, যখন সরকারের মোট ব্যয় তার মোট আয়কে ছাড়িয়ে যায়, ঠিক আছে, তখন যে ঘাটতি সৃষ্টি হয় তখন তাকে বাজেট ঘাটতি বলে। এটি সাধারণত সুদ, বেতন, অন্যান্য খরচ মিলে সরকারের ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা বোঝে। বৈদেশিক ঋণের দুটি অসুবিধা। এই যে বিদেশ থেকে লোন নিই, বিদেশ থেকে লোন নিলে কি অসুবিধা আছে? বিদেশ থেকে লোন নেওয়ার অসুবিধা কি? দেখ একটা কি লিখেছে, কারেন্সি রিস্ক, একটা যে ডেপ্ট বার্ডেন, ইকোনমিক ডিপেন্ডেন্স। কি বলেছে? যখন মানে বিনিময় হারজনিত ঝুঁকি, অর্থাৎ কারেন্সি রিস্ক কি, যখন কোনো দেশ বৈদেশিক মুদ্রা, মানে কি বিদেশের মুদ্রা, কি বিদেশের কি কি মুদ্রা বলছে, বিদেশের কারেন্সি কি কি আছে, বিদেশে বিদেশে কি কারেন্সি ইউজ করা হয় জানিস? আমাদের দেশে কি কারেন্সি, আমাদের দেশে ইন্ডিয়ান রুপিস, আইএনআর। আমাদের দেশের কারেন্সি কোনটা? আমাদের দেশের কারেন্সি আছে এইটা, এইটা। বিদেশে কারেন্সি কি জানিস? এই একটা কারেন্সি আছে, এটাকে কি বলে জানিস? ডলার। তারপর কোন কারেন্সি আছে ইয়েন, কোন দেশে ইয়েন, জাপানে ইয়েন আছে। তারপর হচ্ছে ইয়েন, ওয়াই ই এন, ইয়েন, জাপানে ইউজ করা ইয়েন। তারপর হচ্ছে তোর কোন ইউএস ইউজ করা ইউএস ডলার, ঠিক আছে, তারপর ইউরো, তারপর হচ্ছে তোর কি বলে পাউন্ড, বুঝলেন, এরকম বিভিন্ন কারেন্সি আছে। তাই বলছে কি, যখন কোনো দেশ বৈদেশিক মুদ্রা থেকে, মানে বৈদেশিক মুদ্রা থেকে লোন নেয় এবং স্থানীয় মুদ্রার মান কমে যায়, স্থানীয় মুদ্রায় তার মানটা কমে যায়, তখন সেই ঋণ পরিশোধ করতে অনেক বেশি টাকা দিতে হবে। বিদেশ থেকে যখন লোন নেবে তখন কি টাকা নেবে না, কি বলবে আমাকে আমাকে $5,000 দাও, $5,000, বুঝলেন, $5,000, এবারে ডলারটা মানিতে কনভার্ট করো, ঠিক আছে, তো তখন সেই ঋণ পরিশোধ করতে অনেক বেশি টাকা দিতে হবে। এতে সুদের বোঝা এবং আসল পরিশোধের পরিমাণ বহুগুণ বেড়ে যায়, যা দেশের আর্থিক চাপ সৃষ্টি করে। ঋণের বোঝাও অর্থনৈতিক নির্ভরশীলতা। অতিরিক্ত বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে সরকারের বাজেট থেকে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য প্রয়োজনীয় খাতে বিনিয়োগের জন্য কম বরাদ্দ হয়। বাড়ি থেকে লোন নিলে এতটাই শোধ করতে হবে না, এইগুলোতে খরচা কমে যাবে, ঠিক আছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত করে। এছাড়া ঋণদাতা দেশের কাছে নির্ভরশীলতা বাড়ায়, যা অর্থনৈতিক সার্বভৌমত্ব ও নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এই যে প্রসারমূলক ফিসকাল নীতি বলতে কি বোঝায়? এক্সপেনশনারি তোর ফিসকাল পলিসি হলো এমন একটি সরকারি কৌশল যেখানে অর্থনীতি চাঙ্গা করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তোর সরকারি ব্যয় বাড়ানো হয় এবং কর হ্রাস করা হয়, যা মানুষের হাতে বেশি অর্থ আসার ফলে বেড়ে গেছে, চাহিদা বৃদ্ধি করে এবং কর্মসংস্থান তৈরিতে সাহায্য করে, বিশেষত অর্থনৈতিক মন্দার সময়, ঠিক আছে, এটি ব্যবহৃত হয়। এটি প্রধান উদ্দেশ্য হলো সামগ্রিক চাহিদা বাড়ানো, বেকারত্ব কমানো, ঠিক আছে, অর্থ প্রবৃদ্ধিকে একটি সুস্থ স্তরে ফিরিয়ে আনা। এই অকর রাজস্ব আগে পড়ে দিয়েছি, তারপরে পড়াবো নন ট্যাক্স রেভিনিউ পড়ালাম, এটা পড়ে দিয়েছি। তারপর বলছে কি জিএসটি দুটি পড়বো, সুবিধা বলে জিএসটি সুবিধা, এই তো আগেই পড়লাম, বল বহুবার কর প্রদানের সমস্যা দূর। আগে কি ছিল জানিস তো, ট্যাক্সের উপর ট্যাক্স, ট্যাক্সের উপর ট্যাক্সের উপর, আগে একটা সময় ছিল ট্যাক্সের উপর ট্যাক্স হতো, এখন ট্যাক্সের উপর ট্যাক্স উঠে গেছে।
আগে ট্যাক্সের উপর ট্যাক্স হতো, এখন ট্যাক্সের উপর ট্যাক্স উঠে গেছে, জিএসটি ট্যাক্স আসার পর দিলে আবার ট্যাক্স ওই ট্যাক্স ট্যাক্সের উপর ট্যাক্স হতো। ধরেন কোনো একটা জিনিস তৈরি করতে 100 টাকা লেগে, কোনো একটা জিনিস তৈরি করতে 100 টাকা পেয়েছে, তারপর ট্যাক্স লাগলো 10 টাকা, ওরে 110 টাকা হলো। এই 110 টাকার মালটা আবার অন্য একজনের কাছে গেল, এই 110 টাকার উপর আবার 10% যাবে 11 টাকা, এখন এটা উঠে গেছে। আগে এই 10 টাকার উপর আবার ট্যাক্স বসতো, 10 টাকার উপর 10% হতো, 1 টাকা হয়ে যেত ট্যাক্স, এই জিনিসটা উঠে গেছে। ঠিক আছে, এখন ট্যাক্সের উপর ট্যাক্স উঠে গেছে, আগে ট্যাক্সের উপর ট্যাক্স ছিল। ঠিক আছে, আগে ট্যাক্সের উপর ট্যাক্স ছিল। তো বলছে কি জিএসটি আরোপের ফলে উৎপাদক ও ভোগকারীকে পূর্বে প্রদত্ত করের উপর পুনরায় কর দিতে হয় না। মানে আগে কি হতো, করের উপর কর দিতে হতো, এখন সেটা উঠে গেছে, করের উপর কর দিতে হয় না। মানে বুঝতে পারছিস তো, যা তৈরি করলো 100 টাকায় তৈরি হলো, এবার অনেকগুলো হাত, এখানে একজন হলো, এখানে একজন হলো, এখানে একজন হলো, এখানে একজন হলো, এখানে, এবার লাস্টে এর কাছে কি মালটা পৌঁছলো। তো যখন 100 টাকা তৈরি হলো, এর কাছে পৌঁছতে 150-200 টাকা দাম হয়ে যাবে। বুঝতে পারলি তো, জিনিসটা ধরলে 100 টাকা, তার মানে এখানে, এই যে এখানে, ধর এখানে 100 টাকা ছিল, ধর 10 টাকা ট্যাক্স হলো, কত হলো, এটা 110 টাকা হলো। এবার এই 110-এর উপর আবার ট্যাক্স হলো, তাহলে 110-এর উপর আবার 11 টাকা করে হলো 121, আবার 121 উপর 10%, 12, বুঝতে পারছিস এরকম করে। আর এই ট্যাক্সের উপর ট্যাক্স হলে জিনিসের দাম বেড়ে যেত, এখন ট্যাক্সের উপর ট্যাক্সটা উঠা হয়ে গেছে, এটাই বলতে চেয়েছি। তাই বলতে, কারণ এখানে উৎপাদনের পূর্ববর্তী পর্যায়ে কর পরবর্তী পর্যায়ে সঞ্চালিত হয় না, বা করের কাজকারী প্রভাবটা পড়ে না। এর ফলে তোর ব্যবসায়ী ও ভোগের সকল পক্ষ উপকৃত হয়, এক্ষেত্রে করের দক্ষতা বৃদ্ধি পায়। সুবিন্যস্ত কর ব্যবস্থা, একই দ্রব্য বা পরিষেবা, এই আমি যখন এইগুলো আমাদের যেমন কলেজের স্টুডেন্টদের পড়াই, এই যে একটা কোর্সে পড়াচ্ছে জিএসটি, এই একটাই জিএসটির বৈশিষ্ট্য কি, এই জিএসটির বৈশিষ্ট্য 1 ঘন্টা ধরে পড়েছি, মানে বুঝছিস জিএসটির বৈশিষ্ট্য, মানে এই যে প্রতিটা টপিক, এই প্রতিটা টপিক এক একটা ছবি এঁকে এঁকে অঙ্ক করে 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 বুঝিয়েছি, বুঝলি তো। এবার তোর এখানে তো হ্যাঁ, এতটাই বড় কনসেপ্ট, এতটা বড় ডিটেলসে শিখেছি, ডিটেলস ইন ডিটেলস করেছি, পুরো ধরে ধরে ডিটেলস করেছি। আমার এখনো মনে আছে, ওই জিএসটি পড়ানো, জিএসটি ক্যালকুলেশন এখানে 5 লাইন লেখা আছে, 5-10 লাইন, ওটাকে আমি পড়িয়েছিলাম, আমার যত মনে পড়ছে, হ্যাঁ 1.5 ঘন্টার ক্লাস দিই, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ক্লাস দিই, ওটা টু দা পয়েন্ট, কেন এসছে জিএসটি টু দা পয়েন্ট, এখানে এত বলতে পারো, এখানে কিছু বলতে পারো, হ্যাঁ এখানে এত বলা যাবেই না, এখানে পুরো বড় চ্যাপ্টারের মধ্যে ছোট একটা কনসেপ্ট, ওদের তো অঙ্ক আছে না, ওদের তো টপিকের পুরো অঙ্ক আছে, তো ধরে ধরে ওদের বলতে আছে হয়ে গেল। আমার যেমন পরের সেমে, কলেজের 6 সেমে ওদের একটা সাবজেক্ট দিয়েছিল, তার সাবজেক্ট জিএসটি, যেখানে তুই কি বলছিস জিএসটি কি বলছিস শুধু, ও কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা শেষ, ওদের একটা সাবজেক্ট আছে জিএসটি। এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট বললাম, ইনপুট ট্যাক্স ক্রেডিট একটা চ্যাপ্টার আছে, কম্পোজিশন স্কিম ওটা একটা চ্যাপ্টার আছে, সব ডিটেলস আছে এগুলো সব। সুবিন্যস্ত কর ব্যবস্থা, একই দ্রব্য বা পরিষেবার উপর একাধিক ভিন্ন ভিন্ন শুল্ক, একাধিক শেষ আরোপ না করে শুধুমাত্র জিএসটি আরোপ করা হয়। এর ফলে কর কাঠামো জটিলতা হ্রাস পেয়েছে। আগে কি হতো, বিভিন্ন রকমের ট্যাক্স আরোপ করা হতো, জিনিসের দাম বেরিয়ে যেত, এখানে একটাই ট্যাক্স, চলো সরকার বলেছে একটাই ট্যাক্স, এক্ষেত্রে যে ট্যাক্স দেবে তারও সুবিধা, যে ট্যাক্স কালেক্ট করবে তারও সুবিধা। প্রতিযোগিতামূলক পরিবেশ, জিএসটি সামগ্রিক করের বোঝা হ্রাস করে, জিএসটি কি করে, ওভারঅল ট্যাক্সের বোঝা হ্রাস করে। এর ফলে প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য ও পরিষেবা সামগ্রিকভাবে বাজারজাত করতে সুবিধা হয়। অর্থনৈতিক সংস্কার, জিএসটি রূপায়ণের মাধ্যমে কর কাঠামো বহু জটিলতা সংকীর্ণতা কাটিয়ে এর সংস্কার সাধন করা হয়েছে। দ্রব্য ও সেবা সামগ্রীকে তাদের ব্যবহার গুরুত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণীবিভাগে বিভক্ত করে বিভিন্ন মানে জিএসটি আরোপিত হয়েছে। ফলে জিএসটি দ্রব্য সামগ্রী ও আয়ের সুষম বন্টনে সহায়ক হয়েছে। ডিজিটাল আধুনিকীকরণ করা হয়েছে, এটা অনেক আধুনিকীকরণ করা হয়েছে, ডিজিটাইজেশন ও আধুনিকীকরণ। জিএসটি ব্যবস্থায় প্রত্যেক দ্রব্য ও পরিষেবার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইচএসএন কোড, ঠিক আছে, এটা এইচএসএন কোড ইউজ করা হচ্ছে, এইচএসএন কোড ব্যবহার করা হয়। এইচএসএন কোড বা হারমোনাইজ সিস্টেম নাম্বার, যেটা পুরো চিহ্নিত করা যায়, এইচএসএন কোড। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি না, দেখি প্রোডাক্টের কেনার পেছনে একটা বারকোড দেওয়া থাকে, বারকোড নাম্বার ওইগুলো দেওয়া থাকে, পুরো ডিটেইলস দেওয়া থাকে, বারকোড নাম্বার দেওয়া থাকে, সে এইচএসএন কোড বা ব্যবহারের মাধ্যমে প্রতিদিন দুর্বল পরিষেবা গণনাকে চিহ্নিত করা হয়। এছাড়াও ওয়ে বিল, ই ওয়ে বিল ও ইনভয়েসিং এর ব্যবস্থার মাধ্যমে উৎপাদক, ব্যবসায়ী ও কর সংগ্রহকারী সরকার নিজেদের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে আদান প্রদান করতে পারে এবং পণ্য চলাচল ট্র্যাক করতে পারে।
ঠিক আছে, এর ফলে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মধ্যে জিএসটি আদায় করা সম্ভব হয়। জিএসটি আরোপের মাধ্যমে কর ব্যবস্থায় ডিজিটাইজেশন প্রয়োগের ফলে দুর্নীতি আমরা অনেক করাপশন কমে গেছে, এদের ফলে অনেক করাপশন কমে, পুরো অনলাইন হবে, ফুল অনলাইন কাজ। এই ছিল 2 নম্বরের কোশ্চেন। এই রিসেল কোডটাই কি বার করবে? পেছনে থাকে বানাবো, তুই ফোন কিনবি, ফোনের পেছনে থাকে এগুলো store করো। আচ্ছা, জিএসটি কাকে বলে? জিএসটি প্রবর্তন করার মূল লক্ষ্য কি? জিএসটি কাকে বলে? তো দেখ একদম সোজা, দেখ পড়ে দেখ জিএসটি কাকে বলে। জিএসটি হলো একটা একক পরোক্ষ ইনডাইরেক্ট ট্যাক্স যা পণ্য পরিষেবার উৎপাদন থেকে ভোগ পর্যন্ত আরোপিত হয়। ভ্যাট, এক্সাইজ, সার্ভিস ট্যাক্স ইত্যাদিকে একত্রিত করে, এগুলো উঠে গিয়ে এখন জিএসটি নিয়ে আসা হয়েছে। জিএসটি হলো একটি পরোক্ষ, অন্যভাবে লিখলে কি লিখেছি, জিএসটি হলো পরোক্ষ মূল্য সংযোগ করা, মানে জিএসটি হলো এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স যেটা কিনা আগে ভ্যাট ছিল, যা দেশীয় ব্যবহারের জন্য বিক্রি করা বেশিরভাগ দ্রব্য ও সেবার উপর আরোপিত হতো। আগে ভ্যাট ছিল, যেটা আগে আগে এটাই অ্যাপ্লিকেবল হতো, এটাই হতো 2017 সালের আগে ভ্যাটই ছিল। দ্রব্য ও সেবার মূল ধারণা ছিল একটি দেশে একটি কর ব্যবস্থা, ঠিক আছে। এইটা নিয়ে আসার মেন উদ্দেশ্য কি ছিল, যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। দ্রব্য সেবার করের ধারণাটি মূলত সেই ধরনের দ্রব্য সেবার উপর কর আরোপের উপর নির্ভরশীল যা ভোগ্য বস্তু। এটিতে দ্রব্য সেবার প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন স্ল্যাব রয়েছে। দ্রব্য সেবার করের কাঠামোর মধ্যে প্রস্তুতকারক থেকে সরবরাহকারী পর্যন্ত বহু অংশগ্রহণ রয়েছে। পুরো সরবরাহ শৃঙ্খল সাপ্লাই চেইন এখন দ্রব্য সেবার করের আওতায়। পার্থক্য করতে হবে ভালো করে। রাজস্ব ব্যয়ের সাথে রেভিনিউ এক্সপেন্ডিচার উদ্দেশ্য দৈনন্দিন কার্যকর্ম পরিচালনা করা এবং স্বল্পমেয়াদী আয় তৈরি করা। রাজস্ব ব্যয় এর উদ্দেশ্য কি? দৈনন্দিন কাজ পরিচালনা করা এবং স্বল্পমেয়াদী আয় তৈরি করা। আর এর উদ্দেশ্য কি? দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন করা, উন্নয়ন করা, রক্ষণাবেক্ষণ করা। করা সুবিধা শুধুমাত্র বর্তমান হিসাবকালের জন্য সুবিধা দেয়, আর এটা একাধিক হিসাবকালের জন্য সুবিধা দেয়, সম্পদ সৃষ্টি করে। উদাহরণ: বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল, কাঁচামাল, বিজ্ঞাপনের, যন্ত্রপাতি, জমি, ভবন, প্রযুক্তি ক্রয়। হিসাব রক্ষণ ইনকাম স্টেটমেন্ট সম্পূর্ণ ব্যয় হিসেবে দেখানো হয়, এটা এইগুলো সব ইনকাম স্টেটমেন্টে দেখানো হবে, আর এটা ব্যালেন্স শিটে দেখানো হয়। এবং অপচয় প্রকৃতি, এটা পুরো রেকারিং আর এটা নন রেকারিং। এটা দায় হ্রাস করে না, আর এটা দায় হ্রাস করতে পারে, দায় কমায়, দায় কমায়। স্যার কটা হচ্ছে? এরপর কি বলছে, ফিসকাল ঘাটতির মুদ্রায়ন কি মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে? হ্যাঁ, বলছে হ্যাঁ, ফিসকাল ঘাটতির মুদ্রায়ন মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে। কারণ কেন? এটি বাজারে অর্থের সরবরাহ বাড়িয়ে দেয়, ঠিক আছে, এটি বাজারে অর্থের সরবরাহ বাড়িয়ে দেয়, যা পণ্যের চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি তৈরি করতে পারে। ফলস্বরূপ দাম কত পায়, বিশেষত যদি ঘাটতি মেটাতে নতুন টাকা ছাপানো হয়। এই যে তোর কথা মতো, ঘাটতি মেটাতে, তুই বললি না, এটা পরে বলবো, বললাম ঘাটতি, তার এখন টাকা শর্ট পড়েছে, তখন বলি স্যার তার নোট ছাপা, নোট ছাপালে কি হবে, দেখ নোট ছাপালে কি হবে, দেখলি তাহলে ডিমান্ড পুল বা মানি সাপ্লাই, বলবো হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, চাহিদা ভিত্তিক মুদ্রাস্ফীতি একটি প্রধান কারণ, যেখানে অনেক টাকা খুব খুব কম পণ্যের পেছনে ছুটতে থাকে, ঠিক আছে। যেভাবে কাজ করে, নতুন নোট ছাপালে কি হবে, দেখ বলছে যখন সরকার তার ব্যয় মেটাতে বাজার থেকে পর্যাপ্ত ঋণ নিতে পারে না, তখন সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই সরকার যে নতুন নোট ছাপায় বা বন্ড কিনে দেয়, যা অর্থনীতিতে হাই পাওয়ার অর্থের প্রভাব বাড়িয়ে দেয়। এবার হাই পাওয়ার মানে সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা হাই পাওয়ার মানে তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে হ্যাঁ, লোকের কাছে প্রচুর টাকা দিয়ে দেবো, নোট ছাপালে তো লোকের কাছে বেশি টাকা দিয়ে দেবো। চাহিদা বৃদ্ধি, অতিরিক্ত টাকা মানুষের হাতে এলে তাদের ক্রয় ক্ষমতা বেরিয়ে যাবে, ফলে বাজারে পণ্যের চাহিদা বাড়বে। তোর হাতে আগে যা টাকা ছিল, টাকা যদি চলে আসে তাহলে তো চাহিদা বেড়ে যাবে তো, এই কিনবো ওই কিনবো, জিনিস থেকে কি করে, জিনিস তো নেই, মাত্র জিনিসই নেই, সে একটা নির্দিষ্ট লিমিট অব্দি টাকা ছাপায়। কারণ এই মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন,
বলছে যদি উৎপাদন বা সরবরাহ সেই বর্ধিত চাহিদা মেটাতে না পারে তাহলে বিক্রেতারা দাম বাড়িয়ে দেবে। আবার তো ইনফ্লেশন হবে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে তো। মূল বিষয় কি লিখেছে, রিস্ক ঝুঁকি, এটি মুদ্রাস্ফীতি ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যদি এই মুদ্রার দীর্ঘস্থায়ী হয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা উচ্চ মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশনের কারণ হতে পারে। হাইপার ইনফ্লেশন হয়ে যাবে, উচ্চ মুদ্রাস্ফীতি। নিয়ন্ত্রণ কন্ট্রোল, যদিও ওপেন মার্কেট অপারেশন OMO এর মতো নীতির মাধ্যমে অর্থের যোগান বাড়ে, কিন্তু ফিসকাল ঘাটতি মুদ্রার ক্ষেত্রে তাকে টাকার যোগান সরকারের প্রয়োজনের উপর নির্ভরশীল, যা মুদ্রানীতি নিয়ন্ত্রণ হ্রাস করে মুদ্রাস্ফীতি বাড়ায়। ব্যতিক্রম, মন্দার সময় যখন অর্থনীতি অতিরিক্ত সক্ষমতা থাকে, তখন কিছু ক্ষেত্রে ঘাটতি অর্থায়ন মুদ্রাস্ফীতি নাগরীয় অতএব কর্মকাণ্ড বাড়াতে পারে, যেমনটা মহামারীকালে দেখা দিয়েছিল। ঠিক আছে, তাই এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন পড়ে ফেলি। এই যে আমি অলরেডি পড়েছি 4 ধরনের জিএসটি, বলতে হবে আমি কিছুক্ষণ আগে পড়ালাম 4 ধরনের জিএসটির নাম কি কি বলেছিলাম, 4টে জিএসটি, সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি আর আইজিএসটি। এই দেখ লেখা আছে, চেষ্টা করে রিডিং করে নিবি। একটু বলে দিই সিজিএসটি এখানে কি লেখা আছে, এটাকে বলে দিচ্ছি। কিচ্ছু না, সিজিএসটি জিনিসটা কি, সিজিএসটি ফুল ফর্ম সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, কমন কোশ্চেন এটা। ঠিক আছে, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। এবার দেখ কি এখানে তো অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়ে লাভ নেই, আমি তোকে বলছি দেখ কি বলেছিলাম, একই রাজ্যের মধ্যে যদি গুডস কেনা বেচা হয় সেক্ষেত্রে কোন জিএসটি হবে, একই রাজ্যে সিজিএসটি এসজিএসটি। অর্থাৎ ধর ধর সাপোজ ধর আমি ফোনের দোকান, এই ফোনের দোকান খুলেছি, তুই অন্তত ফোন কিনতে 30,000 টাকা ফোনের দাম, আমি তো 18% জিএসটি, তাই তো? তাহলে কত পার্সেন্ট জিএসটি নেবো, 18% জিএসটি নেবো তোর থেকে। ঠিক আছে, একই রাজ্যের মধ্যে কেনা বেচা হলে সেক্ষেত্রে কি জিএসটি হয়, সিজিএসটি এসজিএসটি। তাহলে 18% না দুটো ভাগ হয়ে যাবে, একটা সি আর একটা এস, তাই তো? বুঝতে পারলি তো? তারপরে টি নেবে হচ্ছে মোদী সরকার নেবে 9%, মমতা সরকার নেবে 9%। বুঝেছিস কি বললাম? মানে আমার রাজ্যে যদি কোনো ট্রানজাকশন হয়, সেন্ট্রালে যাবে 9%, 18% যদি ধরি, আর স্টেট থাকবে 9%, দুটো ভাগ হয়ে যাবে। একে সাইড নিয়ে ভারতের কেন্দ্রীয় দ্রব্য ও সেবা করে সম্পূর্ণ লোকটি রাজ্যের মধ্যে চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য, রাজ্যের মধ্যে হলে প্রযোজ্য। এই খাতে উপার্জিত এখানে যত টাকা রাজস্ব আসবে, ইনকাম হবে, তার মধ্যে হাফ নেবে সেন্ট্রাল, হাফ নেবে স্টেট। এই খাতে আয়ের দুটি ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় দ্রব্য সেবা কর আইনের ফাঁক ফোকর থেকে উদ্ধার পাওয়ার জন্য পর হয়ে গেল, এটাই বলেছে আর কিছু। একই রকম হবে স্টেট, ওই একই কথা লিখে স্টেটটাও একই কথা হবে। আইজিএসটি কি, এক রাজ্য থেকে আরেক রাজ্যে কেনা বেচা হলে সেক্ষেত্রে যে জিএসটি হবে সেটা হচ্ছে আইজিএসটি। সেক্ষেত্রে পুরো টাকাটা কেনে, পুরো টাকাটা সেন্ট্রাল নেবে, আইজিএসটি ক্ষেত্রে না, পুরো টাকা সেন্ট্রাল নেবে। কি লিখবে, পুরো সেন্ট্রাল, অত লেখে সেন্ট্রাল নেবে। ইউনিয়ন টেরিটরি মানে বুঝিস তো, ইউনিয়ন টেরিটরি আমাদের কাছে জানিস কেন্দ্রশাসিত অঞ্চল কি কি আছে, এদের লেখা আছে দিল্লি, পটুচেরি, পন্ডিচেরিটা এখন পটুচেরি বলে, পটুচেরি। তারপর এখানে এলাকা ভালো, মানে 9টার মতো, মানে এমনি তুই মানে আমার যদি মনে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ভূগোল বই যদি আমরা খুলি, ভূগোল বইতে মনে হয় 7টা আছে মনে হয় কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে আবার কিন্তু ইনকাম জিএসটি বলছে না 9টা, জিএসটি বলছে 9টা। জিএসটির বই খুললে কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা, আর ভূগোল বই খুললে আলাদা। কি বললে বুঝতে পারি তো? এই যে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে, জানিস তো? দিল্লিকে তো কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু ভূগোল বই খুললে বলছে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু জিএসটির বই বলছে না, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। বলেছে ওরা ল তৈরি করেছে, কেন কি তৈরি করেছে কি করে বলবো, যারা ল তৈরি করেছে দিল্লিকে আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ফেলবো না, এটাকে রাজ্যের মধ্যে ফেলবো। বুঝতে পারছিস কি বলে, এটা বলেছে। এই যে দিল্লি, পন্ডিচেরি বা পটুচেরি আর জম্মু কাশ্মীর বাদে। ঠিক আছে, তা কি লিখেছে এখানে, বলছে কেন্দ্রশাসিত অঞ্চলে দ্রব্য ও সেবা কর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, তো ওই একই কথা। ঠিক আছে, একই কথা। ইউটিজিএসটি মানে ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। যেমন দেখ তোরা তো নাম শুনেছিস, মানে ধর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি ট্রানজাকশন হয়, মানে আমি তোকে বলি ধর দমন দমন নগর দমন দাদরা নগর হাভেলি, ধর নগর হাভেলির মধ্যে ট্রানজাকশন হলো, তাহলে একই ইউনিয়ন টেরিটরির মধ্যে হলো, সেক্ষেত্রে কি বলবে, সেক্ষেত্রে সিজিএসটি আর ইউটিজিএসটি। দুই কলকাতার মধ্যে হলে কি বসলো, সিজিএসটি এসজিএসটি। এবার বসলো নগর হাভেলির মধ্যে পুরো ট্রানজাকশন, পুরোটাই নগর হাভেলির মধ্যে হলো,
তাহলে কি বলবো, সিজিএসটি আর এসজিএসটি না, এসজিএসটি জায়গায় কি হবে মানে ইউটিজিএসটি। বুঝতে পারছি কি বললাম? আরে একটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি বললাম, দমন, আচ্ছা নগর হাভেলি, নগর হাভেলি অঞ্চলের না না একটা রাজ্য না, তার শুধু হাভেলির মধ্যে ট্রানজেকশনটা হলো নগর হাভেলির মধ্যে। তাহলে নগর হাভেলির মধ্যেই কেনা বেচা হলো। তাহলে কি বসাবো স্যার, একই রাজ্যের অন্তর্গত একই রাজ্যই তো হচ্ছে, তাহলে সিজিএসটি এসজিএসটি, এসজিএসটির জায়গায় হয়ে যাবে এটা কি ইউটিজিএসটি। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ এবার ধর এরকম যদি বলবো ধর নগর একটা ইউনিয়ন টেরিটরি থেকে আর একটা ইউনিয়ন টেরিটরি, একটা ইউনিয়ন ধর হাভেলি থেকে ধর অন্য একটা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? তাহলে একটা থেকে আরেকটা তখন ছেড়ে দিয়ে সেখানে আসবে। বুঝতে পারলি? এটাই বলেছে। এই তো ছিল কোশ্চেন, আর কিছু বলবো? লাস্ট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা পড়ে আছে লাস্ট। সরকারি বাজেটের কাজ কি? সরকারি বাজেটের কাজ কি বলছে? আর্থিক পরিকল্পনা ও বরাদ্দ করা। সরকারি বাজেটের কাজ কি? দেখ, পরিকল্পনা করা কি, যে ভাই পরিকল্পনা করব আমি প্রতি এডুকেশনটা ভালো তৈরি করব, তারপর তোর ভালো স্বাস্থ্য পরিষেবা দেবো, ভালো রাস্তাঘাট তৈরি করবো, পরিকল্পনা করছি। এবার ওই জায়গায় তাই যে লিখেছে কোন খাতে কত টাকা খরচা করবে এবং কোথা থেকে টাকাটা আসবে তার পরিকল্পনা। প্রত্যেক সিরিজ হলো ইনফ্লেশন ও ডিফ্লেশন নিয়ন্ত্রণের জন্য বাজেটকে ব্যবহার করা হয়। প্রয়োজনে অতিরিক্ত ব্যয় করা বা কর বাড়ানো, কমানো। সম্পদ বন্টন, আয় ও সম্পদ বন্টন, সম্পদের বৈষম্য কমানোর জন্য কর, ট্যাক্স, সাবসিডি এবং সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বরাদ্দ করা। উন্নয়ন ও প্রবৃদ্ধি বলছে ইকোনমিক গ্রোথ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগকে উৎসাহিত করা, যেমন রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় করা। জবাবদিহিতা ও নিয়ন্ত্রণ, সরকার কিভাবে জনগণের অর্থ ব্যয় করছে তার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংসদ ও জনগণের কাছে জবাবদিহি করা। সরকারের বলছে কি, সরকারি নীতি বাস্তবায়ন, সরকারের গৃহীত বিভিন্ন নীতি ও কর্মসূচিকে আর্থিক কাঠামোর মধ্যে বাস্তবায়নের পথ তৈরি করা। জনসেবা প্রদান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনকল্যাণমূলক পরিষেবা নিশ্চিত করা। ঠিক আছে? আমি ভাবছিলাম যে এই কোশ্চেন লাস্ট কোশ্চেন পড়বেন, এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি আর পড়ানো না হয় এই জন্য এই কোশ্চেন পড়ি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। প্রত্যক্ষ কর পরোক্ষ করার মধ্যে পার্থক্য অলরেডি তোকে বলে দিয়েছি, কিন্তু প্রত্যক্ষ কর কাকে বলে, প্রত্যক্ষ কর কাকে বলে, ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? কি বলছে, যে কর ব্যক্তির আয় বা সম্পত্তির উপর সরাসরি আরোপিত হয়, আর যে কর পণ্যের দামের মাধ্যমে করকয় ভোক্তা পরিশোধ করে। বাংলা লেখা এত বাড়িয়ে লেখা না, বলছি বাংলা ভাষাগুলো এত ইংলিশ অনেক 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 সোজা ইংলিশ লেখাগুলো, যে বোঝা বোঝা অনেক কি হবে। এক্ষেত্রে কি হবে, প্রত্যক্ষ করকে এখানে কে থাকবে, আমি আর গভর্নমেন্ট, তাই তো? এখানে আমি, গভর্নমেন্ট আর মাঝখানে একজন ব্যক্তি। মানে স্যার এখানে মানে বলতে পারবেন না, এখানে হচ্ছে কি বলতো, দোকানদার থাকবে, কাস্টমার থাকবে, গভর্নমেন্ট। বুঝতে তিনজন লোক কি, এখানে তিনজন লোক থাকবে আর এখানে দুজন লোক থাকবে, মানে বুঝতে পারছি এখন? এখানে করদাতা কর বহনকারী একই ব্যক্তি, এখানে কর আরোপকারী বহনকারী ব্যক্তি আলাদা। স্থানান্তরযোগ্য, এটা স্থানান্তর সম্ভব নয়, এটা স্থানান্তর সম্ভব, স্থানান্তর সম্ভব। প্রগতি ও বৈষম্য নিয়ন্ত্রণ, এই দেখ এখানে প্রগতিশীল কর ব্যবস্থা, এই দেখ এখানে কি ইনকাম ট্যাক্স কি সবার থেকে নেবে না, যারা বড় লোক অর্থাৎ এটাকে বলে এটা, ঠিক আছে, যারা বড় লোক তার থেকে নেবে, আর এটা তো সবার থেকেই নেবে। ইনডাইরেক্ট ট্যাক্স সবার থেকে নেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কিন্তু সবার থেকে নেওয়া হয়। এই প্রগতিশীল কর আয় বৈষম্য কমায়, আর আয় বৈষম্য কমায় না বরং বাড়ায়, অধোগতিশীলকে কমায়। উদাহরণ, এর উদাহরণ কি, আয়কর, সম্পত্তি কর, কর্পোরেট ট্যাক্স, এটা জিএসটি। এইটা যদি কঠিন লাগে দেখ, পরেরটা মনে সোজা লাগতে পারে। দেখ আরো ইনকাম ট্যাক্স ও মুনাফার উপর আরোপ করা হয়, এটা বিক্রিত দ্রব্য সেবা সামগ্রীর উপর আরোপ করা হয়। তাহলে দেখ ইনকাম ট্যাক্স কিসের উপর আরোপ হয়, ডাইরেক্ট ট্যাক্স ইনকামের উপর আরোপ করা হয়, ডাইরেক্ট ট্যাক্স ইনকামের উপর আরোপ করা হয়, আর ইনডাইরেক্ট ট্যাক্স গুডস এবং সার্ভিসের উপর আরোপ করা হয়। করদাতা, এখানে কে, যার উপর কর আরোপ করা হয় সেই করদাতা, আর এখানে কে, এখানে হচ্ছে শেষ পর্যায়ের ভোগকারী অথবা প্রতিটি স্তরে বা ধাপে ভোগকারী ব্যবহারকারী। কর ভার, এখানে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর পড়ে, আর এখানে উৎপাদক বা বিক্রেতা বা সেবা প্রদানকারী কর ভার সঞ্চালিত করে দেয়, অর্থাৎ ভোগকারীর উপর পড়ে কর ভার, কর সঞ্চালন।
কর বা করের বোঝা সঞ্চালন করা যায় না, এখানে সঞ্চালন করা যায়। পরিধি, কি বলছে, কোনো সরঞ্জাম বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর আওতাধীন সমাজ ও সমস্ত ভোগকারী এই করের আওতাধীন, তবে ক্রেতা বা ভোগকারী নয় এমন ব্যক্তির উপর অধীন নয়। প্রশাসনিক ব্যয় এখানে বেশি, ওখানে কম। কর ফাঁকির সুযোগ উপলব্ধ, এখানে কর ফাঁকি করা সম্ভব, এখানে কর ফাঁকি সম্ভব নয়। অর্থনৈতিক প্রভাব, মুদ্রাস্ফীতি রোধে সাহায্য করে, আর মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা আছে। এটা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে, কিন্তু এটা মুদ্রাস্ফীতি রোধ করতে সাহায্য করে। বিনিয়োগের প্রভাব, সঞ্চয় ও বিনিয়োগ বাধা দেয়, এটা সঞ্চয়কে উৎসাহিত করে এবং প্রসারণ করে। বৈশিষ্ট্য, বলছে কি প্রগতিশীল এবং বৈষম্য হ্রাস করে, ওটা অধোগতিশীল ও বৈষম্য বৃদ্ধি করে। উদাহরণ, আয়কর, সম্পত্তি কর, উৎপাদন শুল্ক, বিক্রয় কর, অর্থ শুল্ক। তো এই আছে কোশ্চেন গুলো। এত কোশ্চেন পড়লাম, কটা পড়লাম, 6টা পড়লাম, কটা কোশ্চেন এখানে দেখি তো। তুমি তো অনেকগুলো। ঠিক আছে, পড়ো। মানে এখনো 6 অব্দি পড়া যায় তো, কিন্তু 12টা কোশ্চেন বাকি আছে।